আসসালামু আলাইকুম। বিএসসি ইন হেলথ টেকনোলজি ও ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্টের জন্য আয়োজিত আজকের এই লাইভ সেশনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এই লাইভ সেশনের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। অ্যাকচুয়ালি হেলথ টেকনোলজি নিয়ে ধারণা পাবো, সেই সাথে বিগত সালের প্রশ্ন নিয়ে ধারণা পাবো এবং মেন্টর হিসেবে আমরা যারা আছি আর আমরা আপনাদের পাশে কীভাবে থাকবো সেটা সম্পর্কে আপনারা ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। লিঙ্কগুলো আমি শেয়ার করে দিচ্ছি যেন সবাই জয়েন দিতে পারে। আজকের এই লাইভ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ সেশন হবে, কারণ আমি নোটিস করছি অনেকেই যারা চাচ্ছে সামনে বিএসসি ইন হেলথ টেকনোলজি পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দিবে, তারা আমাকে অনেক অনেক কোশ্চেন করতেছে। দ্যাটস ওয়াই আজকে এই লাইভটা আয়োজন করা। এবং অনেকেই আমাকে কোশ্চেন করতেছে যে বিগত সালের কোশ্চেনের ধরনটা কেমন হয়েছে বা ইন ফিউচার কেমন হইতে পারে। এর জন্যই আজকের এই লাইভ সেশনের আয়োজন, যেন সবাই একটা লাইভ সেশনের মাধ্যমে সব কিছু জানতে পারে। আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর যখন জয়েন করবে সবাই আস্তে আস্তে, আমি তখন আমাদের আজকের লাইভ সেশনটি আমি শুরু করে দেব। আমরা অপেক্ষা করবো এখন। সবার অপেক্ষা, সবাই যেন জয়েন দেয় সেই সময়টুকু আমরা দিব। অলরেডি আমি দেখতে পাচ্ছি আহনাফ রাফিদ, যে বলছে চলে আসছি, ধন্যবাদ ভাইয়া আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। আর আমি লাইভ শুরু হওয়ার আগেই সবার জন্য বলতে চাই, নির্দ্বিধায় আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন লাইভে। আমি অবশ্যই কমেন্টের দিকে চোখ রাখবো, যেন আপনাদের সবার কোশ্চেন অ্যান্সার আমি দিতে পারি। নির্দ্বিধায় যে কোনো কোশ্চেন করতে পারেন, বিএসসি ইন হেলথ টেকনোলজি রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন আমাকে। আর 2 মিনিটের মধ্যে আমি আমার আজকের এই লাইভ সেশনটি শুরু করব। তো যারা যারা এখনো জয়েন হননি, জয়েন হয়ে যান। আমি এখনই আমাদের লাইভ সেশনটি শুরু করব। আচ্ছা, আহনাব রাফিদ ভাই বলছে যে পরীক্ষার কেন্দ্র কোথায় ভাইয়া? আচ্ছা, পরীক্ষার কেন্দ্রটা হবে মহাখালীতে, যেটার অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে মহাখালী কাঁচা বাজারের অপোজিটে, যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট আছে, যে গেটটা আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, যে গেটটা আছে ওটার ভিতরে ঢাকা এসটি, ঢাকা এসটিতে মূলত কেন্দ্রটি পড়ে। আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই। ওয়ালাইকুম সালাম সাজিদ আহমেদ। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বিএসসি ইন হেলথ টেকনোলজি যে অ্যাডমিশন টেস্টটা হয়, সেটা অ্যাকচুয়ালি 3টা ইনস্টিটিউটের সমন্বয়ে গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টিটিউটগুলোর নাম। সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা, যে ঢাকা আইটি নামে পরিচিত, যেটাকে আমরা মাদার আইটি হিসেবে জানি, অনেক পুরাতন ইনস্টিটিউট। এবং সেই সাথে আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ঢাকা। তো এই 3টা ইনস্টিটিউটে মূলত আমরা সরকারিভাবে বিএসসি করতে পারি, মানে পাবলিক আর কি। ঠিক আছে, আমি সবার কোশ্চেনগুলোর অ্যান্সার দেব। আহ, যারা জয়েন হন নাই জয়েন হয়ে যান। আর আমি আবারও বলছি, যার যেটা জানার ইচ্ছা অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেব। তো আমাদের এই 3টি ইনস্টিটিউটে মূলত আমরা 4টি ডিপার্টমেন্টে আমরা এই কোর্সগুলো করতে পারি, এই বিএসসি কোর্সটা করতে পারি। সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আর হচ্ছে ফুড সেফটি। ঠিক আছে, এবার আমি বলবো বিএসসি ইন হেলথ টেকনোলজি অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলা থাকে সেটা নিয়ে কথা বলবো। আর আপাতত আমি ডিপার্টমেন্টের কথাটা শেষ করি। ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ঢাকা এসটিতে ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই 3টা ডিপার্টমেন্টে আপনারা বিএসসি করতে পারবেন। আর আইপিএইচ, যেটা ঢাকাতে অবস্থিত, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ,
বা জনস্বাস্থ্য ইনস্টিটিউট, যে নামেই জানি না কেন আমরা, এই ইনস্টিটিউটে আপনারা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন আর হচ্ছে ফুড সেফটি, এই দুটো ডিপার্টমেন্টে শুধুমাত্র ব্যাচেলর করতে পারবেন। ফিজিওথেরাপিও নাই, রেডিওলজিও নাই। আর একটা ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং শুধুমাত্র ঢাকা আইএসটিতেই কোর্স রানিং আছে। আই মিন গভট, যেটা ইনস্টিটিউট সেই হিসাবে। এমনিতে অ্যাকচুয়ালি প্রাইভেট ইনস্টিটিউট আছে, সেখানেও বিএসসি করা যায়, তবে আমি বলতেছি আমাদের যেহেতু অ্যাডমিশন টেস্ট নিয়ে সেজন্য আর কি। আচ্ছা, আমি এখন আবার একটু কমেন্টের দিকে যাচ্ছি। কমেন্টে যেখানে আহ, হাসিন আখলাক ভাই বলছেন, ভাইয়া জেনারেল থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মোট কতটির মতো সিট আছে? ঠিক আছে, এখানে যদি আমি আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের আহ, বিভিন্ন ডিপার্টমেন্টে 25% জেনারেলের সিট পায়, আর 25% পায় হচ্ছে ডিপ্লোমা যারা পাস করে তারা 25% পায়, এবং 50% পায় যারা গভ জব হোল্ডার তাদের জন্য আর কি। কিন্তু গভ জব হোল্ডার যারা চান্স পায় অনেকেই ভর্তি হয় না, পরবর্তীতে ওয়েটিং থেকে জেনারেল আর ডিপ্লোমাদের থেকে নিয়ে নেয় আর কি। তো ওয়েটিং থেকে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কেউ আমাকে জানাও, একদম একটু কমেন্ট করে জানাও আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে। কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আর আহনাফ রাফিদ ভাই যেটা বলছে, ভাইয়া আবাসিক হল বা হোস্টেল আছে কিনা, এক্ষেত্রে যদি আমি বলি, শুধুমাত্র ঢাকা আইএসটিতে পরিপূর্ণ হল বা আবাসিক ব্যবস্থা আছে। তার মানে হচ্ছে আপনারা যখন চান্স পাবেন, চান্স পাওয়ার জন্য আপনারা এখানে যখন ভর্তি হবেন আপনার থেকে এককালীন দশ 10,000 টাকা নেওয়া হবে। আর সেই 10,000 টাকার জন্য আপনি যে পর্যন্ত কোর্স শেষ না করবেন সে পর্যন্ত আপনি থাকতে পারবেন হলে। আপনি ক্লিয়ার? আবাসিক ব্যবস্থা নিয়ে ক্লিয়ার? তার মানে আহ, ঢাকা আইএসটিতে আপনি যদি যদি চান্স পান বা আপনার ঢাকা স্টেটে পড়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি ছেলে হোক হোক বা মেয়ে, সবাই পরিপূর্ণ আবাসিক সাপোর্টটা পাবে ক্যাম্পাস থেকে। আর সেক্ষেত্রে আমি তো মেনশন করলামই, ভর্তির সময় 10,000 টাকা নিবে থাকার জন্য। আপনি যে পর্যন্ত বিএসসি কমপ্লিট না করবেন সে পর্যন্ত আপনারা হলে থাকতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, মাহফুজা আপু কমেন্ট করছে, ভাইয়া গত ইয়ার ঢাকা অ্যান্ড রাজশাহী ডিপ্লোমা থেকে ল্যাবরেটরিতে কাটমার্ক কত ছিল? আচ্ছা, এই কাটমার্কগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা লাইভ করব। আহ, এখানে অ্যাকচুয়ালি যেহেতু জেনারেল স্টুডেন্ট এবং ডিপ্লোমা হোল্ডার সবাই আছে, তাদের জন্য আমরা আরেকটা লাইভ করব যেখানে হচ্ছে কাটমার্ক এবং সেই সাথে হচ্ছে আহ, কত মার্ক পেলে চান্স পাওয়া যাইতে পারে। কারণ এটা অ্যাকচুয়ালি নির্ভর করে প্রতি বছরের উপর। কারণ আমি এটা ক্লিয়ার করি, কারণ আহ, বিগত বছর দেখা গেছে প্রত্যেকবারের তুলনায় এবার কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। লাস্ট যে এক্সামটা হয়েছে, কোশ্চেন প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। জেনারেল স্টুডেন্টদের জন্য অনেকটা চেঞ্জ হয়েছে, কোশ্চেনটা কিছুটা হার্ড হয়েছে, একটু ডিপ থেকে হয়েছে। বুঝতে পারছি? তো কাটমার্ক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, ঠিক আছে। আহ আর্নাব রাফিদ ভাই বলছে যে সবগুলো ডিপার্টমেন্টে ভর্তি ফি কত। তো আমি যদি ভর্তি ফির কথা বলি, তাহলে আমি বলবো যে এখানে আমাদের এককালীন টাকা নেওয়া হয়, তারপরে আর কোনো টাকা নেওয়া হয় না। যেমন আমি হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন 12 ব্যাচের স্টুডেন্ট, 22-23 সেশন। তো আমাদের সময় ভর্তি ফি নেওয়া হয়েছিল অলমোস্ট 40,000 টাকার মতো, হল ফি সহ। তার মানে আমার আবাসিক থাকা, আমার পড়াশোনা, আমার টোটাল একাডেমিক যে কস্ট আছে 4 বছরের, তার সম্পূর্ণ টাকা 40,000-এর মতো আমার দেওয়া লাগছে। বুঝতে পারছি? এককালীন, আর কোনো টাকা দেওয়া লাগেনি। এর পরবর্তীতে বছরে একবার হচ্ছে ফর্ম ফিল আপে টাকা দিতে হয়েছে, যেটা হচ্ছে বছরে প্রতি ইয়ার, মানে ফার্স্ট ইয়ার পরীক্ষার সময় দেওয়া লাগছে 4,600। আর ফার্স্ট ইয়ার আমাকে আর কোনো টাকা দেওয়া লাগে নাই ক্যাম্পাসে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসছে জেসিয়া ইসলাম আর্নি। সে বলছে, ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব? আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো। সামনে আমি হচ্ছে অনেকগুলো কোশ্চেন রেডি রাখছি। যে কোশ্চেনগুলো আমি যদি দেখাই, ওয়েট আমি দেখাচ্ছি। আমার কাছে অনেকগুলো স্লাইড আছে এখানে।
যেখানে আমি আজকে সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে সবাই ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি বিএসসি ইন হেলথ টেকনোলজিতে কি ধরনের কোশ্চেন হয়, বিগত সালে কি ধরনের কোশ্চেন হয়েছে। তবে আমি এতটুকু ক্লিয়ার করব, অনেকের ধারণা যে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে একদম বেসিক লেভেলের কোশ্চেন হয়, সবারই এই ধারণা ছিল, কিন্তু গত বছর কিন্তু সেই ধারণা একদমই ভুল প্রমাণ করে দিছে, কারণ গত বছর কোশ্চেনটা একটু ডিপ থেকে হয়েছে আর কি। তো আমাদের বেসিক ক্লিয়ার রাখার পাশাপাশি সেই সাথে আমাদের একটু ডিপ থেকে পড়াশোনা করতে হবে, বই থেকে পড়াশোনা করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, আমি শুরুতে যাব হচ্ছে এখন আমার কিছু কোশ্চেনে প্রথমে যাব আমি, যেহেতু জিকে আর ইংলিশ সেম কোশ্চেন হয়, ডিপ্লোমা হোল্ডারদের আর জেনারেলদের কোশ্চেন সেম হয়, তো সেই ক্ষেত্রে আমি জিকে আর ইংলিশ দিয়ে শুরু করব, ঠিক আছে। তারপর আমি হচ্ছে, যেহেতু আজকে আমার স্লাইডগুলো আছে মূলত জেনারেল স্টুডেন্টদের জন্য, কিন্তু জিকে আর হচ্ছে ইংলিশ, এই দুইটা হচ্ছে সেম কোশ্চেন হয়, যারা ডিপ্লোমা পাস করে আসে আর যারা এইচএসসি পাস করে আসে তাদের সেম কোশ্চেনটা হয় জিকে আর ইংলিশ। তো আমি প্রথমে শুরু করব ইংলিশ ইংলিশ দিয়ে, তারপর আমি জিকেতে আসবো, ঠিক আছে। আচ্ছা, সবাই এখন একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন হয় আপনারা ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের বিগত লাস্ট যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনগুলো। তো প্রথম কোশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ অ্যারাইজ? কি হবে কমেন্টে বল, আমি কমেন্টে দেখতে চাচ্ছি, দেখি আপনাদের বেসিক কেমন আছে, আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে সবাই বলি দেখি, তো আমি কমেন্টে দেখতেছি এই অ্যান্সার কি হবে। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ অ্যারাইজ, কি হবে এটা? হাসিন আকলাক বলছে অ্যারোজ, খ নাম্বার অপশন। আর কেউ দেখি, আর কে কে আর আর কেউ কে বলতে চাচ্ছেন বলতে পারেন। গুড, আনাফ রাফিদ সে বলছে খ। গুড, গুড, গুড। তার মানে আমি বুঝতে পারছি আপনাদের বেসিক মোটামুটি ভালো আছে। তো আপনারা যদি ভালো প্রিপারেশন নেন, নেক্সট যে অ্যাডমিশন টেস্ট হবে অবশ্যই আপনারা ক্র্যাক করতে পারবেন। তো এটার হচ্ছে অ্যারোস। আর যদি আমি বলতাম, যদি হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ অ্যারাইজ, তখন কি হইতো বলো তো সবাই, কমেন্টে বলো। যদি বলতাম হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ অ্যারাইজ, তখন কোনটা হইতো, কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ অ্যারাইজ, তখন কিন্তু অ্যারোস হইতো না। যদি বলতো পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন হইতো এই গ নাম্বার অপশন, অ্যারাইজেন, ARIACN। স্পেলিংটা অবশ্যই দেখবা। অনেক সময় অপশনে কি করে, অপশনে যে যেমন এখানে ARIACN দিছে না, এখানে দিয়ে দেবে ARISON, মানে স্পেলিংও ভুল দিয়ে দিতে পারে। সো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আসছে যেটা বিগত সালে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেসপেক্ট? এটা কি হবে? রেসপেক্টের সিনোনিম কি হবে? এনিওয়ান, ক্যান এনিওয়ান গেস কোনটা অ্যান্সার হবে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেসপেক্ট? রেসপেক্ট মানে কি? সম্মান করা, তাই না? তো এখানে প্রথমেই অপশন আছে ডিসরিগ্রেট, অনার, ডিসরেসপেক্ট, আর হচ্ছে কন্টেম্পট। তো এখানে কোনটা হবে, হুইচ ওয়ান? এটা কিন্তু একটা সহজ কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, আমি আবারও বলতেছি, সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখান থেকে আপনি, আশা করি আমি যে স্লাইডটা বানাইছি এখান থেকে ধারণা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনগুলো কেমন হয়, বিগত সালে কি ধরনের কোশ্চেন হয়েছে। এখানে ডিপ্লোমা হোল্ডার যারা আছেন, জেনারেল যারা আছেন, সবার ক্ষেত্রে আমার সেম কথা। এখানে জিকে আর হচ্ছে ইংলিশ সবার জন্য সেম কোশ্চেন। তো এটা অ্যান্সার হবে অনার, তাই না? কেন হবে এটা? আচ্ছা, আমি এটা কেন হবে এটা আমি বলে দিচ্ছি, কারণ এখানে সিনোনিম চাইছে। তাই রেসপেক্ট, এটা সিনোনিম কি? সিনোনিম হবে অনার। বাকি যে দেখো এখানে অপশনগুলো আছে, ডিসরিগ্রেট, তারপর হচ্ছে ডিসরেসপেক্ট, কন্টেম্পট, সো এগুলো সব হচ্ছে অ্যান্টোনিম রেসপেক্টের। অপশন দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। অ্যান্টোনিম অফ ওয়ার। ওয়ার মানে কি? যুদ্ধ। আজকে আমরা যুদ্ধ বাজাই দিব লাইভে, হ্যাঁ, প্রচুর যুদ্ধ করবো আজকে। তো এখানে বলছে অ্যান্টোনিম অফ ওয়ার, এটা কি হবে? এক নম্বরে, সরি, ক নাম্বার অপশনে আছে পিস, কনফ্লিক্ট, তারপর আছে কনফ্লিগ্রেশন, আর হচ্ছে ব্যাটেল। কোনটা হবে? এখানে অ্যান্টোনিম, এখানে সিনোনিম চাই নাই। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে ভালোই কোশ্চেন হয়। আমি অলরেডি দুইটা কোশ্চেন পেয়ে গেছি সিনোনিম অ্যান্টোনিম। তার মানে আমরা এই ধারণা পেয়ে গেলাম আমাদের
ইংলিশের জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায়, অবশ্যই ইংলিশের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে 1 মার্কও ম্যাটার করে। ভর্তি পরীক্ষায় 1 মার্ক ম্যাটার্স। ওকে, সো ইংলিশের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। ইংলিশের প্রিপারেশনের জন্য আমরা বুঝতে পারলাম সিনোনিম অ্যান্টোনিম থেকেও আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে। এর উত্তর হবে কি? পিস। যারা যারা উত্তর দিতেছেন আমি দেখতেছি, নুসরাত জাহান, হাসিন আখলাক, তারপর হচ্ছে আহনাফ রাফিদ, থ্যাংক ইউ সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য, সবাই রাইট অ্যান্সার দিছে। এটা কিন্তু সহজ কোশ্চেন, তাই না? তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আছে, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুইচ পার্টস অফ স্পিচ ইজ হুররা? এটা কি হবে? ক্যান এনিওয়ান গেস? কি হবে এটা? হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুইচ পার্টস অফ স্পিচ ইজ হুররা? কোনটা হবে? এ কনজাংশন, এ ইন্টারজেকশন, অ্যান অ্যাডভার্ব, না প্রিপোজিশন? কি হবে বলো? অ্যান ইন্টারজেকশন। এটার উত্তর হবে অ্যান ইন্টারজেকশন। এটা অবশ্যই কনজাংশন হবে না, অবশ্যই অ্যাডভার্ব হবে না। যেখানে একটা হুররা, এটা আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, অবশ্যই এটা ইন্টারজেকশন হবে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা সহজ কোশ্চেন আছে, সে সহজ কোশ্চেনে আমরা বেশি টাইম ওয়েস্ট করব না। নেক্সট কোশ্চেন, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, হিয়ার ফ্লাওয়ার ইজ এ ড্যাশ নাউন। এখানে ফ্লাওয়ার কি হবে? এটা সহজ কোশ্চেন, এটা আমি টাইম ওয়েস্ট করব না। এটা হচ্ছে কি হবে বলো তো? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? অবভিয়াসলি কমন নাউন হবে। তার মানে কি এখানে ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাউন। তো আমরা পরের স্লাইডে চলে যাই। এর পরের স্লাইডে কোশ্চেনটা দেখো। আচ্ছা, বলতে পারবা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি? এটা কি কেউ বলতে পারবা? বলো এটা কি? এটা হচ্ছে একটা বাগধারা, যেটা হচ্ছে অ্যাকিলিস হিল। এটার মানে কি? তার মানে তুমি বুঝতে পারছো গতবার একটা বাগধারা পর্যন্ত দিয়ে দিছি ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে। আমি এই জন্যই বলতেছি আজকে লাইভ সেশনটা এই জন্য ইম্পর্টেন্ট, তোমরা ধারণা পাওয়া যাবা যে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন হয়। গতবার কিন্তু বাগধারা থেকেও কোশ্চেন আসছে। অ্যাকিলিস হিল এটা মানে কি? কে বলতে পারবা দেখি? এটা একটু হার্ড কোশ্চেন, একটু ট্রিকি। কে কে বলতে পারবা দেখি? আরে ভাই, এরা তো সবাই এক্সপার্ট দেখি। সবাস, আহনাফ রাফিদ, হাসান আখলাক, তারপর হচ্ছে আহনাফ, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন ছিল, আমি ভাবছি এটা অনেকেই পারবে না, বাট তোমরা অনেকেই পারছো। তো একটা বাগধারা দিয়ে দিছে, তাহলে আমরা কি ধারণা পাইলাম? যে ইংলিশ কোশ্চেনে বাগধারাও কিন্তু দিয়ে দিতে পারে। তার মানে অ্যাকিলিস হিল, যেটা বাংলা মানে কি বলতে পারবা? অ্যাকিলিস হিল দ্বারা অ্যাকচুয়ালি আমরা বুঝি কোনো ব্যক্তির দুর্বলতম স্থান। কেন এখানে অপশনগুলো আছে, এ স্ট্রং পয়েন্ট, এ উইক পয়েন্ট, এ পার্মানেন্ট সলিউশন, এ সিরিয়াস আইডিয়া। উত্তর হবে কি? এ উইক পয়েন্ট। এখানে একটা ট্রিকি কোশ্চেন ছিল, অবশ্যই এটা থেকে একটা ধারণা নিতে পারবা যে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন ইংলিশ থেকে হয়। এটা কিন্তু বিগত সালের কোশ্চেন, বুঝতে পারছি? অ্যাকিলিস হিল এটা মানে হচ্ছে এ উইক পয়েন্ট। কেউ ভুল অ্যান্সার দিন, এটা অনেকে ভুল করাটা স্বাভাবিক। এটা অনেকেই ভুল করাটা স্বাভাবিক, কারণ এটা একটু ট্রিকি কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি নর্মালি এই ধরনের কোশ্চেন হয় না। কিন্তু গতবার কিন্তু ট্রিকি কোশ্চেন হচ্ছে, এটা আমি লাইভের শুরুতেই মেনশন করছি। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যেখানে বলা আছে ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দেখো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ একটা নেগেটিভ একটা সেন্টেন্স আছে। তার মানে এখানে ইউ উইল নট সাকসিড ইন লাইফ এখানে নেগেটিভ ওয়ার্ডস, তাহলে এখানে কি হবে বলতে পারবা কেউ? এখানে কি হবে? এখানে অপশন আছে আদারওয়াইজ, অর, বাট, অ্যান্ড। হুইচ ওয়ান বি মোর, হুইচ ওয়ান বি মোর পারফেক্ট অ্যান্ড সুইটেবল ফর দিস ব্ল্যাঙ্ক? আমি অলরেডি একটা অ্যান্সার পাইছি, যেখানে হচ্ছে মাহফুজা, তারপর হচ্ছে আহ, লামিয়া, তারপরে পূর্ণতা আশা, আমার ওল্ড স্টুডেন্ট যে বিগত সালে আমাদের সাথে ছিল। এরপর আছে হচ্ছে হাসিন আখলাক। আচ্ছা, সবাই একটা সুন্দর অ্যান্সার দিছো, আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এত মানে কোশ্চেন অ্যান্সারটা দেওয়ার জন্য। তো এটার উত্তর হবে আদারওয়াইজ। এগুলো আমি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে এখানে আদারওয়াইজ দ্বারা আমরা কি বুঝি? তা না হলে, তাই না? কিন্তু এখানে বাট আর অ্যান্ড আছে, এটা কখনোই হবে না, কারণ এটা হচ্ছে একটা কনজাংশন, যেটা আমরা বুঝি অ্যান্ড দ্বারা বুঝি কিন্তু, আর বাট, সরি, বাট দ্বারা বুঝি কিন্তু, আর অ্যান্ড মানে হচ্ছে এবং, যেটা এখানে কখনোই হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? আদারওয়াইজ।
নেক্সট কোশ্চেন, এটা কিন্তু একটা সহজ কোশ্চেন, এটা সবার পারা উচিত। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ টেন্স। টেন্স নিয়ে সবার বেসিক ক্লিয়ার মাস্ট থাকতে হবে। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে টেন্স নিয়ে অনেক কোশ্চেন আসে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে। আমি আবারও বলতেছি, বিএসসি ইন হেলথ টেকনোলজিতে অ্যাডমিশন টেস্টে টেন্স নিয়ে মাস্ট কোশ্চেন থাকবেই। কি হবে বলো? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ টেন্স। কি টেন্স হবে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা হবে? কোনটা হবে? রাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন হবে? কারণ এখানে কি দেখো, এখানে স্ট্রাকচার আছে দে, এটা সাবজেক্ট, তারপর কি আছে হ্যাভ, তারপর আছে কি ডান, যেটা ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে স্ট্রাকচার কেমন হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, যেটা দা ওয়ার্ক। তার মানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি বলতাম দে দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এইভাবে তো আসতে পারে, দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, দেন এটা কোন টেন্স হবে বলো তো? যদি বলি দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স হবে? কোন টেন্স হবে বলো? টাইপ করে বলো, আমি তো টাইম দিচ্ছি অ্যান্সার দেওয়ার জন্য। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স হবে? কোন টেন্স হবে? দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স হবে বলো? রাইট, আমি এই মাত্র আমার অ্যান্সার পেয়ে গেছি। হাসান আকলাক, তারপর হচ্ছে ফাহমিদা তাসরিন, হাসান আকলাক, সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। এটা অ্যান্সার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ। তার মানে আমি বুঝতে পেরেছি অনেকে টেন্স নিয়ে ধারণা ক্লিয়ার আছে। আমি আবার ক্লিয়ার করছি, টেন্স নিয়ে যদি অ্যান্সার মানে ধারণা ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনে মারা খাবা একদম। এরপরে আসছে একটা ভয়েস। তার মানে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে ভয়েস থেকেও আমাদের বিএসসি ইন হেলথ টেকনোলজিতে কোশ্চেন আসে। এখানে কি আছে? প্যাসিভ ফর্ম অফ ডু ইট। প্রথমে আমাকে বলো ডু ইট কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নাকি অপটেটিভ সেন্টেন্স? কোন সেন্টেন্স এটা? আচ্ছা, হাসিন আকলাক, সরি ভাইয়া, নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। আহ, এখন আসি, ডু ইট হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন আমরা কি জানি? লেট দিয়ে শুরু করতে হয়, তাই না? তাহলে এখানে কি হবে? লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভিটি প্লাস এক্সটেনশন, তাই না? তো এখানে সাথে কোন অ্যান্সারটা যায়? লেট ইট বি ডান। ঠিক আছে, রাইট। তোমরা সবাই একদম সঠিক অ্যান্সার দিচ্ছ। তোমাদেরকে আমি বলবো তোমাদের বেসিক যথেষ্ট ভালো আছে। তো শুধুমাত্র ইংলিশ না, ইংলিশের পরে আছে জিকে আছে, তারপর তোমার হচ্ছে জেনারেল স্টুডেন্টের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে বায়োলজি, সব কোশ্চেন আছে বিগত সালে। আমি সবগুলো আমি ধারণা দিয়ে দেবো। অ্যাটলিস্ট কারো কোশ্চেন করতে হবে না যে কি ধরনের কোশ্চেন হয়, সবাই ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ মাহফুজা। লেট ইট বি ডান, রাইট অ্যান্সার, গুড। নেক্সট ওয়ান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোশ্চেনে কি আছে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। ভাই, এটা কিন্তু ক্লাস 7, 8, 9, 10 পোলাপানে বলে দেবে, এটা আমি টাইম দেবো না। বলো কি হবে অ্যান্সার, বলো 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 বলো। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, কি হবে? এ এন দা অর, কোনটা হবে? এ হবে নাকি এন হবে নাকি দা হবে নাকি অর হবে? কি হবে বলো 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 বলো। এটা টাইম নষ্ট করবো না, টাইম নষ্ট করবো না, টাইম নষ্ট করবো না। এন, থ্যাংক ইউ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। এটা এটা না পারলে পোলাপানে একদম মাইর দেওয়া লাগবে একদম। এটা হবে এন, কারণ কি? এটা তারা এক্সপ্লেন করা লাগবে না। আমরা কি জানি ভাওয়েলের আগে এন বসে, কিন্তু এখানে এইচ তো এটা ভাওয়েল না, কিন্তু অনেস্ট এইচ এর উচ্চারণটা হয় না, দ্যাটস ওয়াই এটা ব্যতিক্রম, এখানে এন হয়। এটা আর বলা লাগবে না, আমি জানি তোমরা জানো। তারপর আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি লেফট দ্য হাউস ড্যাশ লাস্ট আওয়ার। এটা কি হবে? এটা আমি দেখি, এটা কে কোন অ্যান্সার আমি দেখতে চাই। এটা কি হবে? হি লেফট দ্য হাউস ড্যাশ লাস্ট আওয়ার, কি হবে বলো? কি হবে? অ্যাট হবে নাকি এন হবে নাকি টু হবে নাকি ফর হবে? কোনটা হবে বলো 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 বলো। কি হবে? রাইট, এটা হবে অ্যাট। কেন অ্যাট হবে সেটা যদি আমি আরো স্পেসিফিকলি বলে দিই, কোনো নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাকচুয়ালি অ্যাট বোঝায়। যদি আমি বলি অ্যাট মিড নাইট,
অ্যাট সানসেট, তার মানে কি আমরা নির্দিষ্ট সময় বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে অ্যাট হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ, সরি ইন্টারোগেটিভ টেন্স, এখানে হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, সরি এখানে টেন্স দিয়ে দিছে আর কি। ঠিক আছে, এখানে কি হবে বলো? এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমি কোশ্চেন আমি কারোর কাছে অ্যান্সার নিব না, আমি জানি তোমরা পারবা। এটা হবে হোয়াই ডিড ইট টেক প্লেস, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, বাকিগুলোতে প্রশ্নবোধক চিহ্নও নাই, এটা দিয়ে বোঝা যাচ্ছে অ্যান্সার কোনটা হবে। এরপরে আসে সুপারলেটিভ ফর্ম অফ বিউটিফুল, কি হবে? সুপারলেটিভ ফর্ম অফ বিউটিফুল, মোস্ট বিউটিফুল নাকি মোর বিউটিফুল, হুইচ ওয়ান? কোনটা হবে, কোনটা? অবশ্যই মোস্ট বিউটিফুল হবে। আর যদি মোর বিউটিফুল বলতাম তাহলে কি হতো? কম্পারেটিভ ই হয়ে যেত, কম্পারেটিভ ডিগ্রি হয়ে যেত। নেক্সট ওয়ান, এক্সাম্পল অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা কোনটা হবে? দেখো টেন্স নিয়ে কিন্তু তাহলে আমরা কি ধারণা পাইলাম, টেন্স নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হয়, টেন্স নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হয়, এটা কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম, তাই না? কি হবে কোনটা? আই শ্যাল বি গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন, নাকি আই ওয়েন্ট টু চট্টগ্রাম বাই ট্রেন, নাকি আই গো টু চট্টগ্রাম বাই ট্রেন, নাকি আই এম গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন, কোনটা হবে বলো? গুড, আই শ্যাল বি গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা তার মানে আমরা কি জানলাম এখন পর্যন্ত? আমরা কি কি ধারণা পেলাম? আমাদের টেন্স থেকে কোশ্চেন হয়, ভয়েস থেকে কোশ্চেন হয়, তারপর তোমার হচ্ছে আর্টিকেল থেকে কোশ্চেন হয়, প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়, সামটাইমস কানেক্টর থেকেও কোশ্চেন আসে। তারপর আমরা কি কি ইংলিশ দিয়ে আমরা কি কি পড়বো, এগুলো তো পড়বোই। আবার হচ্ছে মাঝে মাঝে কিন্তু ন্যারেশন থেকে কোশ্চেন হয়। আর সিনোনিম অ্যান্টোনিম মাস্ট থাকবেই, এটা কিন্তু আমরা অলরেডি ধারণা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এই ধারণাটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, নেক্সট ওয়ান। আচ্ছা রসায়নের সামনে রসায়নে যাব না, আমরা হচ্ছে এখন ইয়েতে যাব, জিকেতে যাব, যেহেতু এখানে ডিপ্লোমা হোল্ডারও আছে। আর আমি আগে ইংলিশটা এই জন্য শেষ করলাম, কারণ জেনারেল স্টুডেন্ট যারা ভর্তি পরীক্ষা দিবেন আর যারা হচ্ছে ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছেন, যারা ভর্তি পরীক্ষা দিবেন, যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, তাদের ক্ষেত্রে জিকে আর হচ্ছে ইংলিশ সেম কোশ্চেন। আমি এখন জিকেতে চলে যাব। ঠিক আছে, এই তো আমি পেয়ে গেছি। এবার শুনি সাধারণ জ্ঞানে কার কেমন আইডিয়া। অনেকে আমাকে পার্সোনালি কোশ্চেন করতেছিল, ভাইয়া আমি অ্যাকচুয়ালি জিকে জন্য প্রিপারেশন কিভাবে নিব। ঠিক আছে, কিন্তু অলরেডি কিন্তু তোমরা এখন আজকের এই ক্লাসের মাধ্যমে ধারণা পাওয়া যাবা যে আসলে জিকে আমাদের কেমন প্রিপারেশন নিতে হবে। আমি আজকে এই জন্য বলছি আজকে লাইভ সেশনটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ অনেকের যে কোশ্চেন থাকে, ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব, ভাইয়া এটা কিভাবে নেব, এটা কিভাবে করব, সব অ্যান্সার পাওয়া যাবা। কারণ বিগত সালে কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করব, একটা বাস্তব ধারণা পাওয়া যাব। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি আরেকটু অ্যাড করি, গত বছরের আগের বছর যে পরীক্ষা হয়, তার আগের বছর যে পরীক্ষা হয়, সেবারের কোশ্চেনের তুলনায় লাস্ট টাইম পরীক্ষা কিন্তু একটু কোশ্চেন চেঞ্জ হয়েছে, একটু না ভালো চেঞ্জ হয়েছে, একটু ডিপ থেকে কোশ্চেন হয়েছে। ঠিক আছে, তো এবার আসি আমরা সাধারণ জ্ঞানের কোশ্চেনে। প্রথম কোশ্চেন, বাংলাদেশের এর প্রশাসনিক বিভাগ কয়টি? কোনটা হবে বলো? প্রশাসনিক বিভাগ বলছে কিন্তু, কয়টা বলো? 6টি নাকি 8টি নাকি 10টি নাকি হচ্ছে 12টি, কোনটা হবে বলো? অ্যান্সার কোনটা হবে? প্রশাসনিক বিভাগ, অ্যান্সার হবে 8টি। অনেকে হয়তো ভাবতেছো আরে প্রশাসনিক বিভাগ বলছে তাহলে কয়টা হবে। অনেকে এরকম মানে একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, নর্মাল বিষয়টাকে অনেকটা হার্ড করে ফেলো। এখানে জাস্ট প্রশাসনিক অ্যাড করছে, নাথিং এলস। যদি বলতো বাংলাদেশের বিভাগ কয়টি, তখন বলতো 8টি, কিন্তু প্রশাসনিক বলছে, অনেকে এখানে এটা ভুল করে ফেলছো, আমার গতবার মনে আছে। আর যদি জেলা বলতে কয়টি? জেলা, তো জেলা, জেলা যদি বলতে তাহলে কয়টি হইতো? 64টি। ঠিক আছে, নেক্সট ওয়ান। এই দেখো এখানে কিন্তু তোমরা আরেকটা এমন এমন কিছু কোশ্চেন দেখবা যেখানে তোমরা ধারণা পাই যাবা অ্যাকচুয়ালি আমাদের জিকে কি ধরনের কোশ্চেন পড়তে হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিল, ভাই আমাদের কি মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন পড়তে হবে? কারণ এখন তো আর অ্যাকচুয়ালি মানে দেশের যে অবস্থা, সেই সিচুয়েশনে কি কোশ্চেন পড়বো কিনা। আমি এখানে বলবো আমাদের জিকের জন্য অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ধারণা রাখতে হবে, প্লাস বর্তমানে সাময়িক সময়, খেলাধুলা, এসব নিয়ে কোশ্চেন মাস্ট হবে। আর দেশের ভৌগোলিক স্থান প্লাস হচ্ছে আন্তর্জাতিক এসব থেকে কোশ্চেন হবে, যেমন সার, তারপর হচ্ছে আহ বিভিন্ন ইগুলো যে আছে সংগঠন যেগুলো আছে ওইগুলো থেকে হবে। ঠিক আছে, এখন বলো এটা কি হবে? বাংলাদেশের উষ্ণতম ঝর্ণা কোথায় অবস্থিত? কোনটা হবে? উষ্ণতম ঝর্ণা কোনটা হবে? বাংলাদেশের উষ্ণতম ঝর্ণা সীতাকুণ্ডে অবস্থিত। এটা যদি আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই, এখানে আমি ব্যাখ্যা অ্যাড করে দিছি।
সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, মাস্ট মাথায় রাখবা, 70 কিলোমিটার। আর এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। কোশ্চেন এভাবে আসতে পারে যে ইকো পার্ক যে আছে, সীতাকুণ্ডের ইকো পার্ক কোথায় অবস্থিত? বলতে পারে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কই? মানে অ্যান্সার কি হবে? চট্টগ্রাম। মাইন্ড ইট। কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়তে হবে। এরপরে আসি, বাংলাদেশ কবে জাতিসংঘে যোগদান করে? এটা আমি এটা অ্যান্সার দেবো না ভাই, এটা সহজ কোশ্চেন, আমি চাই এটা তোমরা অ্যান্সার দাও। কে বলো? বাংলাদেশ কবে জাতিসংঘে যোগদান করে? বলো কোনটা হবে? কোনটা হবে? 1972, 1974, 1978 নাকি 1984? কোনটা হবে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে। এটা নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা আমি এখানে অ্যাড করে দিছি। তোমাদের আমি বলি, আমার স্লাইডটা এমনভাবে বানানো যেখানে আমি তোমাকে সঠিক অ্যান্সারের সাথে সাথে ব্যাখ্যা সহকারে তোমাকে আমি মানে বলে দিতে পারবো। অ্যাকচুয়ালি আমি ব্যাখ্যাটা এমনভাবে সাজাইছি যেন নেক্সট টাইম কি কোশ্চেন হইতে পারে সেটাও তোমরা ধারণা হতে পারো। যেমন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 1974 সালে 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। তো নেক্সট টাইম এই কোশ্চেনটা আসতে পারে, বাংলাদেশ কততম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে? সেক্ষেত্রে অংশ কি হবে, উত্তর কি হবে? এই যে 136তম। আমি এটা আলাদা কালার দিয়ে মার্ক করে দিছি কারণ এই কোশ্চেনটা এবার আসতে পারে, ঠিক আছে? আর কত তারিখ এটাও কিন্তু আসতে পারে, 17 সেপ্টেম্বর, ঠিক আছে? যেমন এবার আসছে কত সালে, তাই এবার নেক্সট টাইম আসতে পারে কত তারিখে, ঠিক আছে? আমি বুঝাতে পারছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? এটা মানে একটা মানে কি বলবো, সবাই পারবে, ঢাকায়। তো আহসান মঞ্জিলের যদি আরো একটা ব্যাখ্যা আমি অ্যাড করে দিয়েছি, এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি একটা আহসান মঞ্জিল, ঠিক আছে? আচ্ছা, আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত। আর এটা একটা ব্যাখ্যা অ্যাড করছি, আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু বলতে পারে কোন নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত, এখানে আমি অ্যাড করে দিয়েছি বুড়িগঙ্গা নদীর তীরে তীরে অ্যাকচুয়ালি আহসান মঞ্জিল অবস্থিত, ঠিক আছে? আর আর তৎকালীন সময় অ্যাকচুয়ালি নদীর পাড়ে এইসব মহলগুলো তৈরি করতো, আবাসন মঞ্জিলগুলো যেগুলাই হোক, যেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে আর কি, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আছে, সার্ক প্রতিষ্ঠার অগ্রদূত দেশ কোনটি? বলো এটা কোনটা, আমি চাই তোমরা অ্যান্সার দাও, এটা কোনটা হবে বলো তো? বাংলাদেশ, ভারত, মায়ানমার নাকি ভুটান? হুইচ ওয়ান? বলো। সার্ক প্রতিষ্ঠার অগ্রদূত দেশ কোনটি? বাংলাদেশ, ভারত, মায়ানমার না ভুটান? কোনটা হবে? এটা হবে বাংলাদেশ। অনেকে হয়তো শখ হয়েছে, আরে অনেকে হয়তো জানে না, অনেকে জানে, আমি জানি, কিন্তু অনেকেই জানে না কিরে, সার্ক প্রতিষ্ঠা অগ্রদূত বাংলাদেশ কেমনে? আচ্ছা চলো আমরা ব্যাখ্যাটা দেখে নিই। এখানে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 2 মে এই এই উদ্যোগে প্রথম প্রস্তাব দেন, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। তার মানে যদি বলা হয় কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, তাহলে উত্তর হবে 1985 সালে, ঠিক আছে? আর যদি বলা হয় আহ, কে এটার প্রস্তাব দেয়, এই সার্ক প্রতিষ্ঠার যে একটা উদ্যোগ ছিল, কে দেয়, কত সালে দেয়, সেক্ষেত্রে কি হবে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 2 মে এই উদ্যোগের প্রথম প্রস্তাব দেন, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তার মানে কি, এইসব বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসতেছে, তুমি বুঝতে পারতেছো? মানে এইসব বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বিয়ানীবাজার, তিতাস, সাঙ্গু নাকি বাখরাবাদ? কোনটা কোনটা হবে? আমি বলি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, ঠিক আছে? তো আরো যে বাকি ইগুলা আছে এই গ্যাস ক্ষেত্র, যেমন বিয়ানীবাজার, তারপর সাঙ্গু, বাখরাবাদ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হলো সাঙ্গু, বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। এটা একটু মার্ক করে রাখো, হ্যাঁ? যদি বলে বর্তমানে কোন গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত অবস্থায় আছে, তাহলে অ্যান্সার হবে সাঙ্গু, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই একটু যে ব্যাখ্যাগুলো দেখে নিও। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
আমি দেখতেছি অনেকেই কিন্তু সুন্দর সুন্দর অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার করতেছো। এবার আসি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, যেটা এটা কিন্তু অনেকেই ভুল করছে, স্পেশালি মেয়েরা যারা আছো। তোমরা কিন্তু খেলাধুলা রিলেটেড কিছুই ধারণা রাখো না। এই যে খেলাধুলা খেলাধুলা রিলেটেড কিন্তু জিকে কোশ্চেন হয়। কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, যেটাকে আমরা আন্ডার 19 বলতেছি, ক্রিকেট দল কত সালে আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে? আমি আরেকটা বলি, বাংলাদেশ কিন্তু আইসিসি যে যে ইগুলো হয়, মানে খেলাগুলো হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, সেটা বয়স ভিত্তিকও হয়, সেটা হচ্ছে বয়স ভিত্তিক ছাড়াও যেটা হয় মেয়েদের ক্ষেত্রেও হয়। তো একমাত্র মানে বিশ্বকাপ জিতছে বাংলাদেশ এই অনূর্ধ্ব 19 দলের হয়ে। তার ক্যাপ্টেন ছিল কে বলতে পারবা? ক্যাপ্টেন ছিল এই যে আমাদের ক্যাপ্টেন, প্রাউড ক্যাপ্টেন। আমি ওরে অনেক পছন্দ করি পার্সোনালি। এই রিসেন্টলি দেখলো, আজকে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে, তোমরা যারা ছেলেরা আছে তারা তো অবশ্যই জানো। আজকে হচ্ছে বাংলাদেশ এ ভার্সেস পাকিস্তান শাইন্স একটা খেলা হচ্ছে, ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ। তো সেখানে কিন্তু দলকে লিড করছে বর্তমানে আকবর আলী। হ্যাঁ হ্যাঁ, আজকে কিন্তু ফাইনাল হচ্ছে। আমি আজকে দেখতে চাইছিলাম, বাট এই যে লাইভটা থাকার কারণে আমি নিজে দেখতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমি মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলবো, যারা অনেকে আছে এখানে গতবার পরীক্ষা দিছো, তো একটু খেলাধুলার বিষয়ে একটু বেসিক ধারণা রাখতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু জিকে থেকে একটু হইলেও প্রবলেম হবে। তাহলে এটা উত্তর কি হবে? তাহলে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করে, মানে বিশ্বকাপ যেটা জয়লাভ করে 2020 সালে। এটা আমি লাইভ দেখছিলাম খেলা, আমার এখনো মনে আছে। আমার ম্যাচটা অনেক ভালো লাগছিল, লো স্কোরিং ম্যাচ ছিল। আর সেখানে কিন্তু আকবর আলী মানে ম্যান অফ দ্য ম্যাচ ছিল। সে কিন্তু লো স্কোরিং ম্যাচের মধ্যে বাংলাদেশ একদম, বাংলাদেশের স্বভাব যেটা, তারা কিন্তু একদম হার্ট অ্যাটাক করে ম্যাচ হারে, তাই না? একদম একদম আমাদের হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল, পরে আকবর আলী একা পরে এটা সামাল দেয়। এখনো মনে আছে, এই জন্য এই পার্সনটাকে আমি অনেক বেশি পছন্দ করি। এই রিসেন্টলি ইমার্জিং এশিয়া কাপে অনেক সুন্দর সুন্দর শট খেলছে কিন্তু। আর এটা আমি একটা ব্যাখ্যা add করে দিছি। এটি ছিল অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের 13তম আসর। এই কোশ্চেন হইতে পারে, যেহেতু বর্তমানে সরি বিগত সালে কোশ্চেন আসছে, বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট দল কত সালে আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে। তো এবার কোশ্চেন আসতে পারে, অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের কততম আসরে বাংলাদেশ জয়লাভ করে বা চ্যাম্পিয়ন হয়? সেটা কি 13তম আসর। এই যে, ঠিক আছে। আর দলের অধিনায়ক কে ছিল? এই যে আকবর আলী। এই যে মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি কিন্তু, খেলাধুলা রিলেটেড একটু হইলেও ধারণা রাখতে হবে জিকের জন্য। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে? এটা কিন্তু সবাই পারার কথা, জিকে কিন্তু অতটা কঠিন হয় নাই গতবার। কিন্তু গতবার যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো ছিল, ডিপ্লোমাদের হোল্ডারদের, প্লাস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একটু পেঁচানো প্রশ্ন ছিল। এরপরে আমরা আসতেছি, ঠিক আছে। তো বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে? ভারত মায়ানমার, ভারত ও ভুটান, ভারত ও পাকিস্তান, নাকি ভারত ও নেপাল, কোনটা? এটার অ্যান্সার হবে ভারত ও মিয়ানমার। এটা আরেকটু আমরা ব্যাখ্যা দেখে নিই, কারণ আমাদের যদি ব্যাখ্যা অনুসারে আমরা যদি পড়ি, সেক্ষেত্রে আমরা বিগত সালে যে কোশ্চেন আসছে এর পরবর্তীতে কি কি কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমরা ধারণা নিতে পারি। সেটা হবে, বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে। আর এটা মাস্ট মনে রাখবা, ভারতের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে মোট 30টি। ক্যান ইউ ইমাজিন? 30টি সীমানা রয়েছে শুধুমাত্র ভারতের সাথে। এরপর আছে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে 3টি, যেটা কক্সবাজার, বান্দরবান সাথে আর কি, রাঙ্গামাটির সাথে অ্যাকচুয়ালি, আবার আমি জানি যতটুকু জানি ইন্ডিয়ার সাথে কিছুটা কানেক্টেড আছে, আবার মায়ানমারের সাথে থাকতে পারে, নট শিওর। ঠিক আছে, তোমরা এটা দেখে নেবা। লাস্ট জিকে কোশ্চেনে আসি আমরা এবার। কোন স্থান দ্বারা ভুটান ও নেপাল থেকে বাংলাদেশ আলাদা হয়েছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন স্থান দ্বারা ভুটান ও নেপাল থেকে বাংলাদেশ আলাদা হয়েছে? দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পামির মালভূমি, কোনটা হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরছো। এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, শিলিগুড়ি করিডোর। আমি একটা চিত্র আনছি এটাতে, যাতে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি যে এখানে কি কোনটা অ্যাকচুয়ালি এই আমরা চিকেন নেক বলতেছি। আর আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা, এই শিলিগুড়ি করিডোরকে চিকেন নেকও বলা হয়। এবার অনেক ইম্পর্টেন্ট, এটা এভাবে দিতে পারে যে চিকেন নেক বলা হয় কোনটিকে, বা বা কোন, এভাবে আর কি কোশ্চেন আসতে পারে আর কি। সরি, এটা বুঝতে পারলাম না। এই চিত্রটা দেখিয়ে দিচ্ছে, এই যে শিলিগুড়ি করিডোর, এই যে শিলিগুড়ি করিডোর, এই যে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি। এই যে বাংলাদেশ,
এই যে ইন্ডিয়া, এই চারপাশে পুরো ইন্ডিয়া, আর এই যে মায়ানমার। ঠিক আছে, ভৌগোলিক স্থান নিয়েও একটা ধারণা রাখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের জিকে প্লাস হচ্ছে ইংলিশ। এবার আমি হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য চলে যাব। আর এর সাথে সাথে আমি সবার জন্য বলতে চাই, যারা অ্যাকচুয়ালি আমাদের ক্লাস এখন দেখতেছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তোমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো, আমি কমেন্টের দিকে নজর রাখবো যেন আমি তোমাদের অ্যান্সার দিতে পারি। এবার আমি চলে যাব ফিজিক্সে। ফিজিক্সে একটু আহ, একটু বর্তমানে লাস্ট টাইম যে কোশ্চেনগুলো হয়েছে তার চেয়ে একটু ব্যতিক্রম হয়েছে, যে লাস্ট টাইম যে এক্সামটা হয়েছে এটাতে একটু ব্যতিক্রম হয়েছে। তো আমি চলে যাই, এই যে পদার্থবিজ্ঞান। এবার হচ্ছে মেইন ডিপার্টমেন্টাল, আশা করি সবাই অ্যান্সার দিবা। হুম, তো ফিজিক্স শুরু করছি। একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে? অপশন আছে ঋণাত্মক, ধনাত্মক, শূন্য, নাকি অসীম। কোনটা হবে বলো? অ্যান্সার দিবা সবাই আশা করি। কোনটা হবে? একটি বস্তু কণাকে যদি আমি সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে কাজের পরিমাণ হবে শূন্য। কেন হবে শূন্য? বলো কেন হবে শূন্য? আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা কি জানি, কাজের পরিমাণ বা কাজ ডাব্লিউ ইকুয়াল টু একটা সূত্র আছে, এফ এস কস থিটা। এই যে কাজের সূত্র অনুসারে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন আমরা কোনো বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাবো, তখন সেখানে বল এবং স্বর্ণের অভিমুখের অভিমুখ যেটা স্বর্ণের অভিমুখ, যেটা বৃত্ত স্পর্শক বরাবর। আচ্ছা, এখানে আমি দেখতেছি এখানে নুসরাত জাহান একটা ভুল অ্যান্সার দিছো। এটা একটু আহ, একটু দেখো, এটা বোঝার চেষ্টা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে শূন্য। তো যেখানে ছিলাম, তো আমরা বস্তুকে যখন একটা বৃত্তাকার পথে ঘোরাবো, তখন সেখানে বল আর স্মরণের অভিমুখ ক্রিয়া করবে, তাই না? তো এখানে বল আর স্মরণের অভিমুখের কারণে, যে স্মরণের অভিমুখ যেটা বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করার কারণে একটি কোণ তৈরি হয় যেটা 90 ডিগ্রি। তো এখানে দেখো, cos 90 ডিগ্রি যখন বসাবো, cos 90 ডিগ্রি মানে আমরা কি জানি? শূন্য। তার মানে শূন্যর সাথে যাই গুণ করি না কেন, তখন কি হবে? কাজ শূন্যই হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? শূন্য হবে। নেক্সট কোশ্চেন। এই দেখো, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। বুঝতে পারছি? ট্রিকি কোশ্চেন। নেক্সট যাই। পৃথিবীতে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে এই বস্তুর ভর কত হবে? এটা একটা ট্রিকি কোশ্চেন। সহজ বা ট্রিকি, কোনটা হবে বলো? পৃথিবীতে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে? অপশন আছে 980 কেজি, 50 কেজি, 9.8 কেজি, 98 কেজি। কোনটা হবে বলো? হাসিন আকলাক, সে বলছে 50 কেজি। কেন 50 কেজি বলো তো? যাকে আমি জানি তোমরা এটা জানো। তার মানে কি, পৃথিবীতে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর 50 কেজি হবে। যদি ওজন বলতো, ভর না বইলা যদি ওজন বলতো, সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হইতো। কারণ আমরা কি জানি, এখানে গ্র্যাভিটি একটা বিষয় থাকে, তাই না? গ্র্যাভিটি বিষয় যদি থাকে, কিন্তু ভর তো আর চেঞ্জ হয় না, ভর এম কনস্ট্যান্ট। বাট যদি বলতো ওজন, তখন গ্র্যাভিটির জন্য চাঁদে একটা ওজন আসতো আর পৃথিবীতে আরেকটা ওজন আসতো। ক্লিয়ার? এখানে আমি যে বলে দিচ্ছি ব্যাখ্যাতে, বস্তুর ভর একটি মৌলিক রাশি যা স্থান ভেদে পরিবর্তন হয় না। তো আমরা নেক্সট কোশ্চেন যাই ফিজিক্সে। ফিজিক্সের কোশ্চেনগুলো দেখো, বিগত সালের কোশ্চেনের চাইতে কিন্তু অনেক হার্ড আসছিল, তুলনামূলক একটু হার্ড আসছিল। ফ্লাস্ক বা ঠুক্কর ক্ষেত্রের ঘনত্বের একক কি? কি হবে বলো? অপশন আছে ওয়েবার প্রতি বর্গ মিটার, ওয়েবার পার মিটার, ওয়েবার বা কুলম্ব। আচ্ছা, আমরা কিন্তু অপশন দিয়ে অনেক কিছু বুঝতে পারি। কুলম্ব কি? কুলম্ব কিন্তু চার্জের একক না, তার মানে এটা এমনি বাদ, এটা বাদ। তারপর ওয়েবার, ওয়েবার কি? কিসের একক? চুম্বক ক্ষেত্রের একক, তাই না? কিন্তু এখানে কি চাইছে আমার কাছে? ফ্লাস্ক বা ঠুক্কর ক্ষেত্রের ঘনত্বের একক। এখানে দেখো, এই যে এখানে দেখো ঘনত্বের একক। অনেকে কিন্তু এই কোশ্চেনটা ভুল করবে, আমি জানি। অনেকে এটা ভুল করছে, বিগত সালে অনেকে ভুল করছে। এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে ওয়েবার প্রতি বর্গমিটার। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কোন পরিবাহীর, এই দেখো এখানে একটু ম্যাথ রিলেটেড কোশ্চেন আছে। কোন পরিবাহী প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত গুণ বাড়বে? ব্যাসার্ধ, তার মানে কি আমাকে একটা একটা অবশ্যই তো একটা বস্তু রোধ থাকে। তার মানে আমি এমন যদি কিছু চেঞ্জ করি, সাপোজ আমাকে চেঞ্জ করতে বলছে কি, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ,
প্রস্তুতের ব্যাসার্ধ চেঞ্জ করলে আমাদের পরিবর্তিত রোধ কত হবে এটা বলে নাই, বলছে পরবর্তীত নিয়মিত একটা যে রোধ হবে, নতুন যে একটা রোধ হবে চেঞ্জ করার কারণে সেটা কত গুণ বাড়বে, বইলাই দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, আমরা এখানে 4 গুণ, আমি উত্তর সরি এখানে আগে এসে গেছে, আমি চাইছিলাম না উত্তরটা আগে আসুক, আমি জাস্ট ব্যাখ্যা দেওয়ার জন্য বলতেছিলাম। দেখো আমরা কি জানি, রোধের সূত্র আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাই না? এখানে সূত্র আমরা এখান থেকে একটা সম্পর্ক পাই, আর এর সাথে আমার কি সম্পর্ক প্রয়োজন, আর এর সাথে কি সম্পর্কের প্রয়োজন, আমার এর সম্পর্কের প্রয়োজন। আর এ কি এখানে, এ হচ্ছে ক্ষেত্রফল, তাই না? কারণ আমরা এখানে কেন সম্পর্ক করছি বলতে পারবা? কারণ এটা সম্পর্ক করছি কারণ আমার এখানে এ থেকে আর আনতে হবে। আমরা কি জানি ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার, আর এখানে তো পাই তো কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এখানে ম্যাটার করবে না সম্পর্কের ক্ষেত্রে। তার মানে আমরা কি পাইলাম, রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে, আর রোধ যেটা হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক এখানে। তার মানে আমরা ইকুয়েশন কি পাই দেখো, তাহলে পরিবর্তিত রোধ আমার কি বলছে, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অর্ধেক করতে বলছে। তার মানে কি পরিবর্তিত রোধ, যেটাকে আমরা আর প্রাইম দিয়ে বোঝাচ্ছি, এখানে জাস্ট এখানে আর এর জায়গায় হাফ বসাই দিছে আর কি, হাফ মানে অর্ধেক যেতে বলছে, অর্ধেক বলছে, এখানে আর বাই টু স্কোয়ার। তো এখানে আমরা ইকুয়েশন করে পাই, যেটা তুলনা করে তারপরে আরো পাই একটা ইকুয়েশন দাঁড় করাই, আর বাই আর প্রাইম ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই 4। তো আমরা এটা সলভ করে পাই আর প্রাইম ইকুয়াল টু 4r। তার মানে আমি যদি কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অর্ধেক করে ফেলি, তাহলে পরিবর্তিত রোধ হবে পূর্বের রোধের 4 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি? এটা কিন্তু শর্টকাটও আছে, আমি শর্টকাট চালিয়ে দিতে পারতাম, বাট এই জিনিসটা আমি বোঝানোর জন্যই এটা একটু ডিটেলসে আমি দিয়ে দিছি সূত্র আকারে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। সবচেয়ে কম আলোক তরঙ্গ দৈর্ঘ্যের নাম কি? কোনটা হবে বলো? সবচেয়ে কম আলোক তরঙ্গ দৈর্ঘ্যের নাম কোনটা? অপশন আছে নীল, বেগুনি, হলুদ, লাল। এই কোশ্চেনটা ভাই অনেক আসে, কেমিস্ট্রি বলো, ফিজিক্সে বলো, অনেক আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। বুঝতে পারছি? বুঝতে পারছি, অনেক কিছু কিন্তু আসে। তো এখানে কোনটা হবে বলো? এখানে বলছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য, কম্পঙ্ক কিন্তু বলে নাই, তাহলে কোনটা হবে? আমরা কি জানি বেনিয়া সহকলা পড়ছি না, বেনিয়া সহকলা। এই যে আমি একটা ছক দিয়ে দিচ্ছি, এই যে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। আর এই পাশে দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্যগুলো দিয়ে দিছি। আমার কি কোশ্চেনে কি চাইছে, সবচেয়ে কম আলোক তরঙ্গ দৈর্ঘ্যের নাম কি? কম কোনটা? তার মানে বেগুনি, উপরে যেটা আছে কম, 380 থেকে 424 ন্যানোমিটার। তার উত্তর কি হবে এখানে? বেগুনি। আর যদি বলতো কম্পাঙ্ক, আমরা কি জানি এফ ইকুয়াল টু 1/λ। তার মানে কি, যেটার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, আর যেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন, অনেকে সহজ কোশ্চেন কিন্তু ভুল করে ফেলে। নুসরাত জাহান অ্যান্সার দিছে বেগুনি, গুড। তাসফিয়া তাসনিম, সে অ্যান্সার দিছে বেগুনি, গুড। নেক্সট কোশ্চেনে যাব আমরা, ঠিক আছে? পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? কেউ বলতে পারবা? পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? এটা কিন্তু সহজ কোশ্চেন, এটা কিন্তু মুখস্থ, এটা ঠুটে ঠুটে থাকা উচিত। এটা কি হবে? পৃষ্ঠটানের কারণে, ঠিক আছে? এটা আমি আর ডিটেলস বলবো না, সবাই জানো, আমি জানি। তারপরে আসি আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রে বেগ বৃদ্ধি করলে ভরের কি হবে? এইটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, দেখছো গতবার কি লেভেলের ট্রিকি কোশ্চেন করছে। আইনস্টাইনের সূত্র কত সবাই জানো আশা করি, তাই না? তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রে বেগ বৃদ্ধি করলে ভরের কি হবে? প্রথমে আমরা এখানে বলবো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আগে, উত্তরটা দিয়ে, আচ্ছা তোমরা বলো এখানে কি হবে বলো তো, উত্তরটা কি হবে? হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই বাড়বে, বাড়বে। আমরা প্রথমে সূত্রতে যাই। আমরা কি জানি আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, এম এর যেটা আছে, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - b² / c², যেখানে এম হচ্ছে গতিশীল অবস্থার ভর, আর এম নট হচ্ছে স্থির অবস্থার ভর, যেখানে আর হচ্ছে v² যেটা হচ্ছে গতিশীল অবস্থার বেগ, c² যেটা হচ্ছে আলোর বেগ, যেখানে সি আর হচ্ছে এম, এম নট আর কি, এম নট কনস্ট্যান্ট। তার মানে আমাকে কোশ্চেনে বলছে বেগ বৃদ্ধি করলে, তার মানে আমি যদি বেগ বৃদ্ধি করি তাহলে কি হবে? বেগ যদি বৃদ্ধি করি তাহলে যত বেশি হবে, এক থেকে যদি আমি তা বাদ দিই, তার মানে কি হবে? তার মানে কি হবে? তাহলে পক্ষান্তরে কি হবে? √1 - b² / c² এর মান
কমবে। যদি রোড ওভার 1 - v² মান কমে, সে কিন্তু আলটিমেটলি যখন ডিভাইডেড হয়ে যাবে এম এর মান তখন বাইরে যাবে। আর যদি এখানকার মান যদি বাড়তো তাহলে এম এর মান কি হইতো, কমে যাইতো। ঠিক আছে, ক্লিয়ার? এই কিন্তু ট্রিকি কোশ্চেন, আমি কিন্তু একটু বললাম, বুঝাই বললাম, তারপর তোমরা একটু ঘাটাঘাটি করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 1 গ্রাম কার্বনের তাপীয় বিভব কত? এটা হচ্ছে মুখস্থ, এইসব কিছু কিছু কোশ্চেন মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1.5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? এটাও কিন্তু একটা মুখস্থ কোশ্চেন। কি হবে বলো? পরম আর্দ্রতা, শিশির বিন্দু, আপেক্ষিক আর্দ্রতা নাকি প্রমাণ তাপমাত্রা, কোনটা হবে? শিশির বিন্দু। এটা কিন্তু মুখস্থ, এসব কিন্তু এটা এগুলো বেসিক কিন্তু মাথায় ক্লিয়ার রাখতে হবে। মাস্ট বি, বেসিক ক্লিয়ার রাখতে হবে। নেক্সট কোশ্চেন। রুগ্ধ তাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে কি বলে? এনথালপি, প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া নাকি এনট্রপি, কোনটা হবে? এটা সবাই জানে, আমি জানি, এটা কিন্তু ঠুটস্থ থাকার কথা, এটা হচ্ছে এনট্রপি হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলে দেই, রুগ্ধ তাপীয় প্রক্রিয়ায় বস্তুর এনট্রপি স্থির থাকে কারণ এই প্রক্রিয়ায় সিস্টেম এবং পারিপার্শ্বিকের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ? বলো কোনটা হবে? দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, সোনা। এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা অনেকবার আসে। নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ, কোনটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, এগুলো অনেক আসে। তো এখানে ম্যাঙ্গানিজ উত্তর। এখানে আমি আরো কিছু কিছু প্যারাচুম্বক পদার্থের নাম বলে দিচ্ছি, যেগুলো হচ্ছে অপশন থাকতে পারে, যেমন সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন, ক্রোমিয়াম, অ্যামোনিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্যারাচুম্বক পদার্থ। বাকিগুলো এখানে কি আছে? ফেরোচুম্বক পদার্থ বা অন্যান্য পদার্থগুলো আছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে কি, আমি তোমাকে এখানে একটা নোট মেসেজ দিয়ে দিচ্ছি, প্যারাচুম্বক পদার্থ কোনগুলো এগুলো মুখস্থ রাখতে হবে, ফেরোচুম্বক কোনগুলো এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এসি কে ডিসি তে রূপান্তর করে কোনটি? এটা একটা সহজ কোশ্চেন। এটা হচ্ছে কি রেকটিফায়ার, ডায়োড, আইসি নাকি ট্রানজিস্টর, কোনটা হবে? এটা আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, আমি জানি তোমরা জানো, এটা হবে কি রেকটিফায়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। আর একটু আর ফিজিক্স এর মাধ্যমে শেষ হলো। ঠিক আছে, যতগুলো কোশ্চেনগুলো আমরা ম্যানেজ করতে পারছি সেগুলো আমরা এখন তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা বাকি আছে কেমিস্ট্রি, তারপরে বাদ আছে আর কি বায়োলজি, এই দুইটা বাকি আছে, তাই না? এই দুটো আশা করি আমরা আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এর মধ্যে বলতে পারো তোমরা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, বিএসসি ইন হেলথ টেকনোলজি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, বলো। চলে গেছিল। আচ্ছা, সরি, আমাদের অ্যাকচুয়ালি নেট কানেকশনটা চলে গেছিল, সরি, আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমরা আবার একটু কানেক্ট হই, কাইন্ডলি সবাই। শাকিল একটু লিঙ্কটা আবার দিয়ে দে হোয়াটসঅ্যাপে, সবাই কানেক্ট হোক, যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছিলো। সরি, সাময়িক টেকনিক্যাল ইস্যুর জন্য সরি। তো আমি কি বলতেছিলাম, যার এখন এখন আমার অ্যাকচুয়ালি বাকি আছে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি কোশ্চেন দেখানো, যেটা ধারণা দেওয়ার জন্য আমি অবশ্যই সেটা দেখাবো। সেই সাথে সাথে আমি জানতে চাই তোমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি নিয়ে কি জানতে চাও, বা ইনস্টিটিউট নিয়ে কি জানতে চাও, বা ডিপার্টমেন্ট নিয়ে কি জানতে চাও, আমাকে নির্দ্বিধায় আজ করতে পারো। আমি একটু এখন কোশ্চেন অ্যান্সার দিব কমেন্ট থেকে। কমেন্ট থেকে আমাকে জানাও তোমরা কি জানতে চাও, বলো কি কি জানতে চাও, চলো বলো। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও আমার লাইভটা স্মুথ আছে কিনা। আচ্ছা, আমি অলরেডি এক কোশ্চেন পাইছি, ভাইয়া কোন ডিপার্টমেন্টে কত কাট মার্ক লাগে? আচ্ছা, এক্ষেত্রে যদি আমি অ্যান্সার দিই সেক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট ভ্যারি করে, দ্বিতীয়ত ভ্যারি করে হচ্ছে ইনস্টিটিউট, তৃতীয়ত ভ্যারি করে হচ্ছে তোমার
অ্যাডমিশন কোশ্চেনের উপর। যেমন বিগত সালে কোশ্চেনটা একটু ট্রিকি হয়েছে, যার জন্য কাটমার্কটা কিছুটা কম ছিল। তার আগের বার কোশ্চেনটা তুলনামূলক সহজ ছিল, যার জন্য কাটমার্ক বেশি ছিল। তার মানে আমি তোমাকে কি বলতেছি, কোশ্চেনের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। তবে এতটুকু ধরতে পারো, 200 মার্কের মধ্যে ফিজিওথেরাপি আর ল্যাবরেটরি মেডিসিন ঢাকা আইসিটিতে মার্ক একটু বেশি লাগে তুলনামূলক, কাইন্ড অফ ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার জন্য। জেনারেলের জন্য 180 বা হচ্ছে 178 বা 175-এর উপর প্লাস লাগবে। অন্যান্য ইনস্টিটিউটে যেমন রাজশাহী আইএসটিতে তুলনামূলক মার্ক কিছুটা কম লাগে, তারপর আইপিএস, কিন্তু আইএসটিতে মার্ক একটু বেশি লাগে, ঢাকা আইএসটিতে আর কি। বুঝতে পারছি? বুঝতে পারছি। এবার বলো আর কি কি জানতে চাও। আশা করি সবাই কাটমার্ক নিয়ে একটা ধারণা পাবা আমার কথা অনুযায়ী, কারণ কাটমার্ক অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এইসবের উপর ইনস্টিটিউট। কারণ আমি তোমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, এইসব ইনস্টিটিউটগুলোতে মূলত তুমি যে কোনো একটা ইনস্টিটিউটে, যে কোনো একটা ডিপার্টমেন্টে তুমি অ্যাকচুয়ালি করতে পারবা, যে কোনো একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবা। আশা করি বুঝতে পারছি। আর কি কি জানতে চাও, সবাই নির্দ্বিধায় কোশ্চেন করতে পারো, কি জানতে চাও? নির্দ্বিধায়, নির্দ্বিধায়। নেক্সট কোশ্চেন আসছে নুসরাত জাহান, কোশ্চেন ব্যাংক পাওয়া যায় না? হ্যাঁ, কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আমরা হচ্ছে তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেবো, বা গ্রুপে আমাদের সাথে কানেক্ট থাকলে আমরা সব কিছু জানাই দেবো। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট বইও আছে। আহ, তারপরে কোশ্চেন করছে লামিয়া, না সরি লামিয়া করছে, কি বলছে, ওয়েট, আমি সবার কোশ্চেন দেখতেছি। আহ, আর কি কি জানার আছে বলো, কি জানার আছে বিএসসি ইন হেলথ টেকনোলজি রিলেটেড, কি জানার আছে? আমি সবার কোশ্চেন নিয়ে তারপরে চলে যাব হচ্ছে আবার বায়োলজি আর কেমিস্ট্রি বাকি আছে ওই দুটাতে। আমরা অলরেডি ধারণা পেয়ে গেছি, অনেক কিছু রিলেটেড বিষয়ে ধারণা পেয়ে গেছি, যেমন জিকে কোশ্চেন কেমন হতে পারে, বিগত সালে কেমন কোশ্চেন হয়েছে, শেষে ধারণা পাইছি ইংলিশ কোশ্চেন কেমন হয়েছে। হ্যাঁ লামিয়া, তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করতে পারো। তারপর হচ্ছে হাসিনা ক্লার্ক কোশ্চেন থাকলে করতে পারো। আমরা অলরেডি ধারণা পেয়ে গেছি, ইংলিশে ধারণা পেয়ে গেছি, সাধারণ জ্ঞানে ধারণা পেয়ে গেছি, সেটা ফিজিক্স, যেটা আমি অবশ্যই বলবো ফিজিক্স নিয়ে কিন্তু একটু ট্রিকি কোশ্চেন করতেছে। লাস্ট টাইম তাই করছে, এবারও করবে, এটাই স্বাভাবিক। সো একটু প্রিপারেশনে সেইভাবে নিতে হবে। তারপর আমরা ইনস্টিটিউট নিয়ে ধারণা পেয়ে গেছি। আচ্ছা, লামিয়া কোশ্চেন করছে রাজশাহীর এক্সাম কি ঢাকাতে হয়? হ্যাঁ আপু, রাজশাহীর পরীক্ষাটাও ঢাকাতেই হয়। অ্যাকচুয়ালি 3টা ইনস্টিটিউট যেটা পাবলিক আছে, 3টা ইনস্টিটিউটের সব পরীক্ষা একসাথে গুচ্ছাকারে হয়, সেম কোশ্চেনে, সেম প্লেসে, সেম ডেতে এক্সামটা হয়, সেম টাইমে। বুঝতে পারছি? যে তাসফিয়া তাসনিম, তাসফিয়া তাসমিয়া কোশ্চেন করছে 2026 সালে কোন মাসে পরীক্ষাটি হতে পারে? এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য অধিদপ্তরের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু আগে আগে পরীক্ষা নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা শিওরিটি দিয়ে বলতে পারতেছি না। তবে সেই ক্ষেত্রে আমি বলতে পারি, ধরে নাও এপ্রিল, এপ্রিলের দিকে হইতে পারে। ঠিক আছে, ধরে নাও আর কি, মানে অ্যাটলিস্ট এইভাবে ধরে রাখলে তো হবে না, তোমার প্রিপারেশনে সেইভাবে নিতে থাকতে হবে, ধরতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা, সেভাবে তোমার পড়তে হবে, সেভাবে প্রিপারেশন নিতে হবে। ভাইয়া আমি কি পুরো বায়োলজি বইটা শেষ করব, নাকি কিছু স্পেসিফিক বই পড়লেই হবে? আচ্ছা, এটা নিয়ে আরো ধারণা পাবা। আহ, হাসিন, তুমি যে কোশ্চেন করছো এটা নিয়ে ধারণা পাবা তোমার, এই যে কিছুক্ষণ পর আমি যে এখনই বায়োলজি কোশ্চেন ধরবো, তাহলে তুমি ধারণা পাওয়া যাবে অ্যাকচুয়ালি তোমার কি কি পড়া লাগবে। ঠিক আছে। আর আহনাব বলছো মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, গ্রুপে আপনাকে বলছিলাম। মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন রাইটারের ইনফো পড়তেছি, এই প্রিপারেশন কতটুকু কাজে আসবে? এই প্রিপারেশন কাজে আসবে, অবশ্যই আসবে, তবে আমি সেক্ষেত্রে বলবো বিএসসি ইন হেলথ টেকনোলজি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, এবং সেই সাথে বইয়ের যে এমসিকিউগুলো আছে মাস্ট বি দেখতে হবে। সেই সাথে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে নার্সিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটাও দেখতে পারো। ঠিক আছে। আর এখানে তোমরা তো অলরেডি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যারা জেনারেল স্টুডেন্ট আছো সেক্ষেত্রে সেখানে ইংলিশ কোশ্চেন থাকবে, সাধারণ জ্ঞান কোশ্চেন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 5টা টপ সাবজেক্ট থেকে কোশ্চেন হবে। বুঝতে পারছি? আর কারো কোশ্চেন আছে? আর দুই একটা কোশ্চেন নিয়ে আমি এখন চলে যাব অ্যাকচুয়ালি বায়োলজিতে, তারপর কেমিস্ট্রি যাব। ঠিক আছে। আর যারা বায়োলজি নিয়ে যে কোশ্চেন করলে এখন তুমি নিজে ধারণা পাওয়া যাবা অ্যাকচুয়ালি আমাদের কি ধরনের
কোশ্চেন হয় আর কিভাবে প্রিপারেশন নিতে হয়। তবে আমি বলবো প্রিপারেশন নিলে একটু ভালোভাবে নিতে হবে, কারণ বর্তমানে প্রতিযোগিতা অনেক বাইরে গেছে। এই বিগত সালে অনেক ভালো প্রিপারেশন নিয়ে অনেকে কিন্তু একটুর জন্য চান্স মিস করছে। তো আমি বলবো যারা মনে প্রাণে চাও এই ডিপার্টমেন্ট নিয়ে পড়তে, তো অবশ্যই প্রিপারেশন আগে থেকে নিতে হবে। আর এই রিলেটেড যে কোনো হেল্প লাগে আমরা অবশ্যই পাশে আছি। ঠিক আছে, তো আমরা এখন বায়োলজিতে যাব। বায়োলজিতে যাব, বায়োলজি 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 রসায়ন। আচ্ছা আচ্ছা, রসায়নে যাই, আগে আগে আমরা রসায়নে যাই। দেখো দেখো আমরা এখন রসায়ন শুরু করতেছি, ঠিক আছে? আমরা এখন রসায়ন দেখব, রসায়ন। রসায়ন অনুশীলনী থেকে কেমন কেমন আসে? হ্যাঁ, আহ আহনাফ, তুমি যেটা বলছো, হ্যাঁ, অনুশীলনী কোশ্চেন থেকে কমন পাবা। এখন তুমি ধারণা পাওয়া যাও অনুশীলনী থেকে কোশ্চেন তো অবশ্যই আসে, সেই সাথে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকেও কিছুটা কমন আসে। সেই সাথে বইয়ের এমসিকিউ থেকে আসে, প্লাস হচ্ছে বিগত সালে ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো হয় ওইগুলো অবশ্যই কোশ্চেনগুলো সলভ করবা, ওইগুলো থেকে আসে। দেখো আমি একটা শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, কেমিস্ট্রি শুরু করছি। ষষ্ঠ কোষের তড়িৎ বিভব কত? কি হবে বলো? 1.5 ভোল্ট, তাই না? 1.5 ভোল্ট। আমি বলি কেমিস্ট্রিটা একটু সবাই একটু একটু কেয়ারফুলি দেখবা। কেমিস্ট্রি কোশ্চেনটা কিন্তু অনেকটা বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন হয়। অনেকে মনে করে যে এখানে বেসিক থেকে কোশ্চেন হয়, একদম সহজ সহজ কোশ্চেন হয়, এমনও না। সহজ আছে বাট একটু ডিপ থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আনাপ রাইট অ্যান্সার, +1.5 ভোল্ট বলছো, ঠিক আছে। তো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোনটি সুপার অক্সাইড? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটি সুপার অক্সাইড বলো? এখানে না নামগুলো আমি বলতেছি না, অপশনে অপশনে কি কি আছে? Na2O, Na2O2, KO2, K2O। অ্যাকচুয়ালি আমি এগুলো নামগুলো বলতেছি না, কারণ এখানে নামের মাধ্যমেই সুপার অক্সাইড নামটা আইসা পড়ে। তাহলে তোমরা ওটা থেকে অ্যান্সার দিয়ে দিবা। কোনটা হবে বলো? কোনটি সুপার অক্সাইড? কোনটি সুপার অক্সাইড? কোনটি সুপার অক্সাইড বলো? আর এটা আমি বেসিকটা একদম ক্লিয়ার করে দেবো। যেমন ইন এভরি অ্যাডমিশন টেস্ট এই কোশ্চেনগুলো তুমি সবসময় পাবা, যে কোনটি সুপার অক্সাইড, কোনটি পার অক্সাইড, আসলে কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে আমি তোমাকে আলোচনা করবো এখন। হ্যাঁ, তো এখন আমি নামগুলো বলতেছি। এটা কি বলো? প্রথমে অপশনে আছে সোডিয়াম অক্সাইড, তারপর আছে কি সোডিয়াম পার অক্সাইড, তারপর আছে কি, এইটার নাম আমি বলবো না। আচ্ছা তোমরা বুঝে গেছো এটাই উত্তর হবে, তাই না? কি এটা? পটাশিয়াম সুপার অক্সাইড। তারপর কি আছে? পটাশিয়াম অক্সাইড। দেখো এটা পটাশিয়াম অক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। জাস্ট অক্সিজেনের জারণ মানের কারণে, মানে জারণ মানের পার্থক্যের কারণে নাম চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই এখানে K2 আছে, এখানে O2 আছে, তাই না? তোমরা এইভাবে থিঙ্ক করতে পারো। আচ্ছা বিষয়টা আমি আরো ক্লিয়ার করি। আমরা কি জানি? নর্মালি অক্সিজেনের জারণ মান হয় -2, তাই না? অক্সিজেন জারণ মান কত হয়? -2 হয় না? কিন্তু আমরা যদি সুপার অক্সাইড আর কোনো পার অক্সাইড এটা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের জারণ সংখ্যাটা, অ্যাকচুয়ালি অক্সিজেনের যে জারণ মানটা আছে সেটা আমাদের অনেক হেল্প করে। আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি, সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হবে কত? -12। আর পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হবে -1। তাহলে এখানে উত্তরটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, যেটা KO2। দেখো এখানে আমি কিন্তু অক্সিজেনের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি জানি তোমরা সবাই জারণ মান নির্ণয় করতে জানো। আমি অ্যাটলিস্ট এতটুকু তোমাদের উপর বিলিভ রাখি যে তোমরা অবশ্যই জারণ মান নির্ণয় করতে জানো, তাই না? তো এখানে আমি জারণ মান নির্ণয়ের জন্য এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড জারণ মান নির্ণয় করে প্রমাণ করে দেওয়ার জন্য, যেটা একটা সুপার অক্সাইড আর এটা জারণ অক্সিজেনের জারণ মান যে -1/2, তার জন্য তোমাকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাখ্যাটা। আমরা কি জানি? পটাশিয়ামের জারণ মান +1, +2x, এই 2x কেন দিছি? এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। আর এক্স, অক্সিজেনের জারণ মান ধরে নিচ্ছি আমরা কাল্পনিক এক্স, কারণ এখানে অক্সিজেনের জারণ মানটা আমার বের করতে হবে। =0, কারণ সমষ্টি তো শূন্য হবে, এটা তো সূত্র আমরা সবাই জানি, তাই না? তারপরে কি আছে? তারপর আমরা এক্স এর মান বের করলে তাহলে ওটা এখানে পটাশিয়াম সুপার অক্সাইডের আমরা অক্সিজেনের জারণ মান পাবো, তাই না? তাহলে দেখো 2x = -1,
যেটা আমরা ওয়ানটা ওই পাশে নিছি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। তার মানে কি এখানে একমাত্র অপশনে এই পটাশিয়াম সুপার অক্সাইড বা KO2টাই আছে, যেটা জারণ মান হচ্ছে মাইনাস হাফ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই গ নাম্বার অপশনটা হবে সুপার অক্সাইড। আরেকটা জিনিস ক্লিয়ার রাখো, গতবার যেহেতু কোনটি সুপার অক্সাইড আসছে, এবার আসতে পারে কোনটি পার অক্সাইড। পার অক্সাইডের ক্ষেত্রে অক্সাইডের জারণ মান কত হবে -1, আর অক্সিজেনের মূলত জারণ মান নর্মালি জারণ মান কত -2। কেউ মানে গোলমাল বাজাবে না, এটা কিন্তু সহজ একটা বিষয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেনে আছে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে কি বলে। এটা ভাই মুখস্থ কোশ্চেন, এটা কি হবে শিশিরাঙ্ক। এগুলো মানে বেসিক কোশ্চেনগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, একদম দেখা মাত্র দেখা দিতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। রুগ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে কি বলে। কি বলে, এই কোশ্চেনে মনে ফিজিক্সে আসছিল না, এন্ট্রপি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, রুগ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর এন্ট্রপি স্থির থাকে কারণ এই প্রক্রিয়ায় সিস্টেম এবং পারিপার্শ্বিকের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা আমি চাই তোমরা সবাই অ্যান্সার দাও, আমি চাই এটা তোমরা সবাই অ্যান্সার দাও। বেঞ্জিনের সিগমা বন্ধন কয়টা বলো, আমি এটা আগে এটা তো আমি একটু টাইম নিব, একটু টাইম কনজিউম হইলেও আমি এটাতে টাইম নিব। আমি একটু পানি খাই নিই, তোমরা এটা অ্যান্সার দিয়ে দাও, আমি সবার কমেন্ট দেখতে চাই, যারা যারা লাইভ দেখতেছো আমি সবার অ্যান্সার দেখতে চাই। আমি একটু পানি খাচ্ছি, হ্যাঁ। কি হবে বলো, আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। নুসরাত জাহান আপু একদম অ্যান্সার দিয়ে দিছে প্রথমে। বাকি যারা বলো কি কয়টা হবে, বেঞ্জিনের সিগমা বন্ধন কয়টা হবে, কয়টা হবে বলো। রাইট, বেঞ্জিনের সিগমা বন্ধন হবে 12টি। তো কোশ্চেন হতে পারে না বেঞ্জিনের সিগমা বন্ধনটা কিভাবে হবে 12টি, এটাও দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে আমি চিত্র দিছি, এটা হচ্ছে একটা বেঞ্জিন। এখানে দেখো আমাকে দুই ধরনের বন্ড আছে, একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড। আমরা কি জানি ডাবল বন্ডের ক্ষেত্রে যদি হয় তাহলে একটা হবে পাই বন্ধন আর একটা হবে সিগমা বন্ধন। তার মানে আমাদের এখানে পাই বন্ধন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তাই না, তিনটা পাই বন্ধন আছে, আর বাকিগুলো সব সিগমা বন্ধন। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা হচ্ছে সিগমা বন্ধন, এই নর্মাল হাইড্রোজেন বন্ডগুলো যেগুলো আছে, তাই না। তো এখানে একটা যেমন ডাবল বন্ডগুলো আছে, এই ডাবল বন্ডের মধ্যে একটা তো সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, তাই না, এটা আমরা জানতে পারছি অলরেডি। তাহলে এটা হচ্ছে একটা, ওখানে ছয়টা আর এখানে একটা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। ক্লিয়ার, ক্লিয়ার বিষয়টা। কার কোনো কোশ্চেন আছে, এটা সহজ বিষয়, কার কোশ্চেন থাকা উচিত না। তারপরে আমি এটা চিত্র দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। উত্তর হচ্ছে 12টি। নিচের কোনটি অ্যারোমেটিক ও অ্যালোফেটিক দুইভাবে ব্যবহৃত হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা কিন্তু একদম সরাসরি বইয়ের এমসিকিউ, এইচএসসির এমসিকিউ তুলে দিছে। বলো কোনটি, কোনটি হবে, বেনজিন হবে নাকি টোলুইন হবে নাকি সাইক্লোহেক্সেন হবে ক্লোরোবেনজিন হবে। তার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যালোফেটিক, সরি অ্যালিফ্যাটিক আর কি। ঠিক আছে, বলো কোনটা হবে এটা। টোলুইনের চিত্র আমি মনে অ্যাড করছিলাম, ওইটা আমি দেখি। আচ্ছা, উত্তর হবে টোলুইন, সরি অ্যান্সার দিয়ে দিছি আগে, আমি ভাবছিলাম তোমার কাছে অ্যান্সারটা নিব। কেন হবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একটা টোলুইন, তাই না। এই যে দেখতেছো এখানে একটা বেনজিন রিং আছে, তাই না, এই যে বেনজিন রিং, এই বেনজিন রিং থাকলে আমরা সেটাকে কি বলি অ্যারোমেটিক, তাই না। আর দেখো উপরে একটা কি আছে মিথাইল, যেটা হচ্ছে অ্যালিফ্যাটিক। দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারি নিচের কোনটি অ্যারোমেটিক ও অ্যালোফেটিক দুইভাবে ব্যবহৃত হয়, সেটা অ্যান্সার হবে টোলুইন। কারণ এখানে এই যে রিংটার জন্য হচ্ছে অ্যারোমেটিক, আর যে CH3 আর এই বন্ডনের জন্য হচ্ছে এলিফেটিক। ঠিক আছে, ক্লিয়ার। আমরা নেক্সট কোণে চলে যাই। সবাই অ্যান্সার দিছো, সবাই অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, অ্যালকেনের অপর নাম কি, এটা মুখস্থ ভাই, এটা একদম মুখস্থ নেই, কোশ্চেন দেখার সাথে দেখা দিতে হবে, কোশ্চেন দেখার সাথে দেখা দিতে হবে। আরেকটা জিনিস ক্লিয়ার করি, অ্যাডমিশন টেস্টে মানে সব যে কঠিন কোশ্চেন দিবে এমন না, কিন্তু আমি কিছুক্ষণ পর কিছু কিছু ট্রিকি কোশ্চেন দেখাইছি। তো কিছু কিছু ট্রিকি কোশ্চেন এই জন্যই দেয় যেন, কারণ সহজ কোশ্চেন তো সবাই পারে, তাই না, সহজ কোশ্চেন সবাই পারে, কিছু ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু অনেকে ভুল করে ফেলে। দ্যাটস ওয়াই র্যাঙ্কে আগে পিছিয়ে পড়ে যাও তোমরা, তাই না, 1 মার্কের জন্য অনেকে কিন্তু চান্স পায় না। ঠিক আছে, এ কি হবে প্যারাফিন হবে। ঠিক আছে, অ্যালকেনের অপর নাম
প্যারাফিন। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার সংকেত কোনটি? এটা তো জৈব রসায়নের একটা কমন কোশ্চেন, তাই না? জৈব কোশ্চেনের কমন কোশ্চেন একটা, কোনটা হবে? সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোকার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, নাকি ক্যালসিয়াম কার্বনেট, কোনটা হবে? এটা কিন্তু একটা কমন কোশ্চেন, আমি জানি তোমরা সবাই পারবা। এটা হবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তার মানে আমার কেমিস্ট্রি লাস্ট যে কোশ্চেনটা হয়েছে, আমি তোমাকে যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করতে পারছি, আমি সেগুলো তোমাদের কাছে শো করছি। ঠিক আছে, নেক্সট টাইম হয়তো আমাদের আরো লাইভ হবে, সেই লাইভে আমরা অবশ্যই আরো অ্যানালাইসিস করব, আরো তোমাদের কাছে সহজভাবে তুলে ধরবো। ঠিক আছে, এখন আমরা চলে যাব বায়োলজিতে। বায়োলজিতে কিন্তু এবার কি ধরনের কোশ্চেন হয় তোমরা দেখতে পারবা। বায়োলজিতে কি ধরনের কোশ্চেন হয় তোমরা দেখতে পারবা। ঠিক আছে, এবার বলো, শুরু করছি বায়োলজি। সবাই রেডি 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 রেডি? শুরু করব, শুরু করতেছি। হ্যাঁ, জীববিজ্ঞান। তো অস্থি এর আবরণের নাম কি? অপশন আছে পেরিকন্ড্রিয়াম, পেরিঅস্টিয়াম, পেরিকার্ডিয়াম, নাকি প্লুরা। আমরা একটা একটা করে অপশন ধরবো। প্লুরা কিসের আবরণ বলো? প্লুরা হচ্ছে কি? ফুসফুসের আবরণ। আর পেরিকার্ডিয়াম কিসের আবরণ? হার্টের। ঠিক আছে, কার্ডিয়াম, এই যে কার্ডিয়াম, এটা মনে রাখতে পারো, হার্টের। আর একটা আছে পেরিঅস্ট্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। এবার বলো অস্থির আবরণ কোনটা? কোনটা, পেরিকন্ড্রিয়াম নাকি পেরিঅস্টিয়াম, কোনটা হবে? কোনটা হবে? এটা হবে পেরিঅস্টিয়াম। অস্থির আবরণ কি? পেরিঅস্টিয়াম। আর পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির আবরণ। আমরা ঠিক এইভাবে একটা একটা করে অপশন যাচাই করে আমরা কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। আর আমাদের স্লাইডটা বা পড়ার ধরনটা তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে বায়োলজি। বায়োলজি ধরো সাপোজ এভাবে বললাম, অস্থির আবরণের নাম কি, পড়লাম কি পেরিঅস্টিয়াম, শেষ, পড়া শেষ না। এভাবে পড়তে হবে না, বায়োলজির কিন্তু এভাবে পড়তে হবে যে একটা করে অপশন দেয়। তাহলে পেরিকন্ড্রিয়াম কিসের আবরণ, পেরিকার্ডিয়াম কিসের আবরণ, প্লুরা কিসের আবরণ, বুঝতে পারছি? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন গ্লোবিউলিন গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে? এটা গতবার আসছে, এটা কিন্তু গতবার আসছে, বুঝতেছো? এটা কিন্তু গতবার আসছে। কি হবে বলো? ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন জি, নাকি ইমিউনোগ্লোবিন ডি, কোনটা হবে? অ্যান্সার দাও তোমরা, অ্যান্সার দাও। কোন গ্লোবিউলিন গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে? আমরা এই চারটা সম্পর্কে ধারণা রাখবো, কারণ এই চারটা থেকে কোশ্চেন আসতে পারে। এবার আসছে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে কোনটি, কোন কোন গ্লোবিউলিন। এরপর আসতে পারে মাতৃ দুধে কোন গ্লোবিউলিন থাকে, বা এভাবে একটা কোশ্চেন আসতে পারে, তাই না? তাহলে এটার উত্তর হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। চলো এবার আমরা ধারণা নেই ইমিউনোগ্লোবিন যে চারটা এখানে আছে, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, এবং ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন ডি, এর সঙ্গে ধারণা নেব কোন ক্ষেত্রে কোনটা। এই দেখো, ইমিউনোগ্লোবিন জি যেটা হচ্ছে গর্ভস্থ শিশুকে অ্যান্টিবডি প্রদান করে। ইমিউনোগ্লোবিন এ বুকের দুধ, যেটা আমি একটু আগে বললাম। আচ্ছা, আমার এখনো মনে আছে, আমি হচ্ছে 2021-এ মেডিকেল পরীক্ষা দিই। 2021 এই কোশ্চেনটা আসছিল, আমার এখনো মনে আছে, কিন্তু আমি ভুল করে আসছিলাম। কেমনে যে সহজ কোশ্চেনটা ভুল করছি আমি নিজেও জানি না। যে বুকের দুধে কোন ইমিউনোগ্লোবিন থাকে, হ্যাঁ। আমি তখন মানে কি বলবো, কি ভাইবা যে আইজিএম দিছি, আমি নিজেও জানি না, আমি এখনো মনে হচ্ছে আইজিএম দিছিলাম। বাট এর উত্তর হবে আইজি বা ইমিউনোগ্লোবিন এ। ঠিক আছে, তার মানে ইমিউনোগ্লোবিন এ তে বুকের দুধ, লালা ইত্যাদিতে অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, আর ইমিউনোগ্লোবিন এম এবিও রক্ত গ্রুপের অ্যান্টিবডি করে। ঠিক আছে, আর ইমিউনোগ্লোবিন ডি বি কোষের সারফেসে থাকে। এবার তোমরা বলতে পারো ভাই বি কোষ কি, তাই না? বি কোষ হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা। ক্লিয়ার? ক্লিয়ার এটা? আমরা একটা একটা অপশন ধরে ধরে পড়বো, একটা একটা অপশন ধরে ধরে পড়বো। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি বংশগতীয় সূত্রের ব্যতিক্রম? কোশ্চেনে দেখো, কোনটি বংশগতীয় প্রথম সূত্রের, এই দেখো এই যে কোনটি প্রথম সূত্রের ব্যতিক্রম, কোনটা হবে বলো? এখানে আছে এপিস্টেসিস, বর্ণান্ধতা, পরিপূরক জিন, অসম্পূর্ণ প্রকটতা। আমরা তো জানি বংশগতির দুইটা সূত্র আছে, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র, তাই না? এখানে কিন্তু বলছে বংশগতি প্রথম সূত্রের ব্যতিক্রম, কি হবে বলো? এখানে আমরা কিন্তু প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই মানে ব্যতিক্রম আছে, তাই না? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনগুলা? একটা হচ্ছে এখানে দেখো পরিপূরক জিন, আর হচ্ছে অ্যাপিস্টেসিস। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তাই না? আর বর্ণান্ধতা, এটা তো হচ্ছে এক ধরনের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, তাই না? তাহলে আমরা উত্তর কি পাচ্ছি, কি পাচ্ছি বলো?
অসম্পূর্ণ প্রকটতা। তার মানে কি? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে বংশগতির প্রথম সূত্রের ব্যতিক্রম। ক্লিয়ার? এইভাবে অপশন ধইরা ধইরা পড়বা, নয় কিন্তু তোমরা বলতো আরে ভাই সহজ কোশ্চেন, ভুল মানে পারবো, কিন্তু কোশ্চেনে যা তোমরা পরীক্ষা ভুল করবা। নেক্সট কোশ্চেন, এইটা একটা ট্রিকি কোশ্চেন। রক্ত জমাট বাধায় কোন উপাদান? এটা পুলাপান উল্টাপাল্টা বাধায় দেয় সহজ কোশ্চেনটাও। রক্ত জমাট বাধায় কোন উপাদান? হিস্টামিন, ফাইব্রিনোজেন, হ্যাপারিন, মায়োসিন। কোনটা বলো? এখানে আমরা হিস্টামিন সম্পর্কে জানবো, ফাইব্রিনোজেন সম্পর্কে জানবো, হ্যাপারিন সম্পর্কে জানবো, মায়োসিন সম্পর্কে জানবো। উত্তর কি হবে আগে এটা বলো, আগে আমি উত্তর জানতে চাই, বলো কি হবে, কোনটা হবে? আমি তো অপেক্ষা করতেছি, আমি তোমাদের অ্যান্সার দেখতে চাই, এটা কোনটা হবে বলো। রক্ত জমাট বাধায় কোন উপাদান? হিস্টামিন, ফাইব্রিনোজেন, হ্যাপারিন নাকি মায়োসিন? হুইচ ওয়ান ইজ কারেক্ট বলো, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা হবে বলো বলো। আনাব, পূর্ণতা, আশা বলো, নুসরাত জাহান, লামিয়া বলো কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? নোটিস করে এখানে কিন্তু বলছে রক্ত জমাট বাধায় কোন উপাদান। আরে বলো, ভুল হইলেও বলো, সমস্যা নাই, শিখে যাবা, সমস্যা নাই। আমি একটা অ্যান্সার পাইছি, মারিয়া জাহান, সে বলছে হ্যাপারিন। হ্যাপারিন হবে, হ্যাপারিন হবে। এখানে দেখো রক্ত জমাট বাধায় কোন উপাদান? রক্ত জমাট বাধায় মানে রক্ত জমাট বাধা দেয়, মানে বাধা দেয় না, রক্ত জমাট বাধায় মানে কোন মানে এখানে বলছে কি রক্ত জমাট বাধায় কোন উপাদান, এখানে কিন্তু বলে না রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটা। তাই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি এখানে, এটা কিন্তু তোমরা ভুল করবা। এই যে অলরেডি এখানে অনেকে ভুল করছো, আবার অ্যান্সার দিছো অনেকেই, হ্যাঁ রাইট। এখানে উত্তর হবে ফাইব্রিনোজেন। কেন হবে আমি একটা একটা করে ধরবো। হিস্টামিন, হিস্টামিন কি? অ্যালার্জি ও প্রদাহ প্রতিক্রিয়ার সাথে জড়িত, যেটা আর কি অ্যালার্জি ও প্রদাহ প্রতিক্রিয়ার সাথে জড়িত। এরপর কি আছে? ফাইব্রিনোজেন। তারপর আজকে হ্যাপারিন, মায়োসিন। আমি প্রথমে যাবেন হ্যাপারিনে, অনেকে হ্যাপারিন অ্যান্সার দিছো। হ্যাপারিন, হ্যাঁ লামিয়া, ভুল করছো কিন্তু। হ্যাপারিন কিন্তু রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, কিন্তু আমার কোশ্চেন আছে কি রক্ত জমাট বাধায়। দেখছো ভাই একটা কিরকম একটা তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে ফালাই দিছে, একটা নর্মাল কোশ্চেন, একটা নর্মাল কোশ্চেন তোমাদের কিভাবে একটা দ্বিধাদ্বন্দ্বে ফালাই দিছে। এটা বুঝতে, রক্ত জমাট বাধায় আর কোনটা রক্ত জমাট বাধায় বাধা দেয়। হাসান আকলাক, অনুচক্রিকা, গ্রেট, গুড। আরেকটা কি আছে এখানে, আরেকটা অপশন আছে মায়োসিন। মায়োসিন কি? আমাদের সব অপশনগুলো না ধারণা নিব। মায়োসিন হচ্ছে পেশিকে সংকুচিত করে হাত পা নাড়াতে সাহায্য করে। আচ্ছা মায়োসিন কোথায় থাকে কেউ বলতে পারবা? মায়োসিন কোথায় থাকে? আমি একটা একটা কোশ্চেনের মাধ্যমে অনেক কিছু কোশ্চেন জানতে পারলাম কিন্তু আমরা। মায়োসিন থাকে পেশি কোষে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উত্তরটা কি হবে? ফাইব্রিনোজেন। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখো ভাই, এইসব এই ধরনের হালকা ট্রিকি কোশ্চেনের জন্য কিন্তু তোমরা যদি ভুল করো তাহলে তোমরা কিন্তু অনেকের জন্য পিছিয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন ভিটামিন পানিতে দ্রবীভূত হয় না? একটা সহজ কোশ্চেন, তাও তোমরা ভুল করো আমি জানি। বলো কোন ভিটামিন পানিতে দ্রবীভূত হয় না, বলো কোনটা হবে, কোনটা হবে? কোন ভিটামিন পানিতে দ্রবীভূত হয় না? কি হবে, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন এ? কোনটা হবে? নাকি মাল্টিপল এখানে অ্যান্সার আছে, কোনটা হবে বলো? এনিওয়ান, এনিওয়ান, কোনটা হবে? এটা আমি ব্যাখ্যাটা দেখাই দিচ্ছি। দেখো আমরা কি জানি চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন এ, ডি, ই, কে। আর আমার কোশ্চেন কি বলছে? কোন ভিটামিন পানিতে দ্রবীভূত হয় না? দ্যাট মিন্স চর্বিতে দ্রবণীয়। তা চর্বিতে দ্রবণীয় কোনগুলো আছে এখানে? এ আছে, ডি আছে, তাহলে এই দুইটা কিন্তু অপশন হয়, কিন্তু আমি ভিটামিন এ দিছি আর কি, মানে দুইটা দেওয়া যায় আর কি। ঠিক আছে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে এই দেখো, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি, যেটা হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, কোশ্চেন এইভাবেই আসবে, একটু ঘুরায় পেঁচায় আসবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, নেক্সট কোশ্চেনে চলে যাই।
মানুষের কোন কোষে নিউক্লিয়াস নাই? এইটা কিন্তু সবার পারা উচিত। ডাব্লিউবিসি, নিউরন, আরবিসি নাকি অস্টিওক্লাস্ট, কোনটাতে নাই বলো? কোনটাতে নাই? এটা সবার পারা উচিত। আরবিসিতে কিন্তু, আরবিসির কোষে নিউক্লিয়াস নাই। এটা মাথায় রাখবো সবসময়। এটা কিন্তু অনেকবার আসে, মেডিকেলেও আসে, নার্সিংয়েও আসে, এখানেও আসছে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। এই দেখো, এই একটা কোশ্চেন ভাই, সত্যি কথা বলি, যদি এই কোশ্চেন যদি আমার সময় আসতো, আমি ওইটা পারতাম না। আমি জানি না, তোমরা হয়তো পারবা, তোমরা আমার সাথে ব্রিলিয়ান্ট, আমি জানি তোমরা আমার সাথে ব্রিলিয়ান্ট। তোমরা বলো, হার্টের রোগীদের জন্য কোনটি ব্যবহার করা হয়? কোনটি ব্যবহার করা হয়? হার্টের রোগীদের জন্য কোনটি ব্যবহার করা হয়? আমার অপশনে আছে, দেখো, র্যানিটিডিন, তারপর আছে তোমার নাইট্রোগ্লাইসেরিন, তারপর আছে কি সেটি সেটিরিজিন, এবং আছে মেট্রো সরি মেটফরমিন। মেটফরমিন কোনটা হবে বলো? হার্টের রোগীদের জন্য কোনটি ব্যবহার করা হয়? এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনটা হার্টের রোগীদের জন্য ব্যবহার করা হয়? একজন বলছো দুলন, সে বলছে রেনিটিডাইন, রেনিটিডিন। ইজ ইট ট্রু? কি মনে হয় দুলন, রেনিটিডিন হবে? শিওর? তুমি শিওর? এটা একটু ট্রিকি কোশ্চেন। এই যে এই কোশ্চেনগুলো অনেকেই পারে নাই, আবার যারা পারছে তারা আগায় গেছে কতবার। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই। হার্টের রোগীদের জন্য ব্যবহার করা হয় নাইট্রোগ্লাইসেরিন, এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আর আমরা বাকিগুলো একটু জানি নি, বাকিগুলো অপশনগুলো আমরা একটু জানা আমাদের অধিকার তো আছে, তাই না? এই যে এই নাম্বার অপশন যেটা আছে, রেনিটিডাইন। রেনিটিডাইন কোথায় ব্যবহার করা হয় জানো? গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তারপর কি আছে? তারপর কি আছে? সেটিরেজিন, এটা ব্যবহার করা হয় অ্যালার্জি কমানোর জন্য ব্যবহার করা হয়। আর তারপর আছে কি? তারপর কি আছে? মেট্রো সরি ধরো, আমি খালি মেট্রো বলতেছি কেন, মেটফরমিন। এটা ব্যবহার করা হয় ডায়াবেটিক রোগে ব্লাড সুগার কমাতে। মেট্রোমিন সরি মেট মেটফরমিন ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু মনে করো যে অনেকেই এরা ভুল করছে, অনেকেই ভুল করছে। তাহলে আমাকে কিছুক্ষণ আগে কোশ্চেন করছিল যে ভাইয়া বায়োলজির জন্য কিভাবে প্রিপারেশন নেবো। আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, তোমার আসলে কিভাবে একটু প্রিপারেশন নেওয়া উচিত। তারপরে যদি তোমার কোনো জানা আগ্রহ থাকে, আমি তারপরে তোমাকে এটা অ্যান্সার দেবো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এই যে উত্তর কি আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে নাইট্রোগ্লাইসেরিন। শেষ, শেষ গাইস, শেষ। আজকে আমি তোমাকে অলমোস্ট 50টা কোশ্চেন দেখাইছি, যেটা হচ্ছে বিগত সালের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো এবারও আসতে পারে, সেই সাথে তুমি ধারণা পেয়ে যাবা, তাই না? বলো, আজকে ক্লাসটা বা আজকের সেশনটা তোমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট ছিল, বা তোমার কাছে কতটুকু হেল্পফুল ছিল, তুমি আমাকে জানাতে পারো লাইভে, জানাতে পারো। আর কারো কোনো কোশ্চেন আছে, বা তোমরা এরকম লাইভ সেশন আরো চাও কিনা, তোমরা জানাতে পারো, আরো জানাতে পারো তোমরা। আচ্ছা, আমরা হচ্ছে যদি আমি বলি, অ্যাকচুয়ালি আমি এখানে 50টা কোশ্চেন ম্যানেজ করতে পারছি। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই, মেডিকেল বলো বা নার্সিং এ দেয় কিনা জানি না, মেডিকেলে তো কোশ্চেন দেয় না। এখানে আমাদের বিএসসি হেলথ টেকনোলজি অ্যাডমিশন টেস্ট যখন হয়, অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে দেয় না। তো আমি যতগুলো ম্যানেজ করতে পারছি 50টার মতো, আমি তোমাদের সেখানে দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা একটা ধারণা পাও তোমরা কিভাবে প্রিপারেশন নেবা। পরবর্তী 50 যদি ম্যানেজ করতে পারি, আমি আরেকটা লাইভ সেশনে তোমাদেরকে দেখিয়ে দেবো। কেমন? কেমন? আচ্ছা, তোমরা এখন আমি আহ, অনেকে দেখতেছি এখানে আসো, আহ, মারিয়া জাহান আসো, দোলন আসো, হাসিন আসো। তোমরা বলতে পারো এখন তোমরা আর কি কি জানতে চাও এই বিএসসি হেলথ টেকনোলজি বা অ্যাডমিশন রিলেটেড, তোমরা কি কি জানতে চাও বলো, আমি তোমাকে অ্যান্সার দেবো এখন। আমার কোশ্চেন শেষ, আজকে কোশ্চেন শেষ, আমি যে করে স্লাইড বানাইছি শেষ করছি। এখানে তোমাকে আমি বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্স, জিকে, ইংলিশ, এই 5টা টপিক আমি দেখাইছি কি ধরনের মানে কি ধরনের কোশ্চেন হতে পারে ধারণা দিছি। এবার বলো, তোমরা স্পেসিফিকলি সাবজেক্ট ওয়াইজ আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, বা ইনস্টিটিউট রিলেটেড কোশ্চেন করতে পারো,
বা তোমার ডিপার্টমেন্ট রিলেটেড নিয়ে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, বলো কি জানতে চাও? ধন্যবাদ, ওয়েলকাম মারিয়া জাহান, ধন্যবাদ পূর্ণতা শাহ আশা। যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমিও মানে খুশি হব যদি তোমাদের কোনো উপকার করতে পারি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করবা, অবশ্যই লাইভটা শেয়ার করবা। যদি তোমরা বেশি মানুষের আমি যদি উপকার করতে পারি তাহলে দেখা যাবে যে আমার একটা মোটিভেশন থাকবে তোমাদের জন্য ভালো কিছু করার জন্য। বুঝতে পারছি? তোমরা অবশ্যই লাইভ সেশনটা শেয়ার করবা। লাইভে তোমাদেরকে আমি এই প্রিপারেশনটা যা যা লাগে কিভাবে নিতে হবে সম্পূর্ণ আমরা থাকবো মেন্টর হিসেবে। যেখানে এই স্লাইডগুলো বানাইছে আমার ফ্রেন্ড শাকিল, তারপরে হচ্ছে যে হচ্ছে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিনের স্টুডেন্ট শাহেদ, যে বিএসসি ইন রেডিওলজি স্টুডেন্ট, এবং সে সাথে আমি ছিলাম সার্বিক দায়িত্বে। তো বুঝতে পারছি। আচ্ছা, হাসিন বলছে কিভাবে পড়লে চান্স পাবো। ভাইয়া এটা অ্যাকচুয়ালি যদি আমি বলি, একদম প্রথমত বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, এবং সেই সাথে মাস্ট বি তোমার একটা কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, মেডিকেলের কোশ্চেন ব্যাংক, তারপর বিএসএন হেলথ টেকনোলজি কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে নার্সিং কোশ্চেন ব্যাংক, তারপরে হচ্ছে তোমার টেক্সট বইয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলোর সাথে সাথে তোমরা প্র্যাকটিসও করতে পারো এনাফ। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অ্যাডমিশনে তোমার হেল্পফুল হবে। আর তোমরা তো অ্যাটলিস্ট এটা জানি না গেলা যে তোমাদের কি ধরনের কোশ্চেন হয়। অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স দিয়ে বলতেছো ভাইয়া কি ধরনের কোশ্চেন হয়, কি ধরনের কোশ্চেন হয়, কি ধরনের প্রিপারেশন নিব। আশা করি তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছো। এরপর দুলন কোশ্চেন করছে, আমি ডিপ্লোমা শেষ করেছি সরকারি আইএসটি থেকে, আমি ল্যাবরেটরি মেডিসিন বিএসসি করব, কিন্তু 3টা প্রতিষ্ঠানে হয়, কিন্তু চান্সের সম্ভাবনা বেশি কোনটায় যদি বলেন। আচ্ছা ঠিক আছে দুলন আপু, আমি যদি স্পেসিফিকলি বলি, যেহেতু ল্যাবরেটরি মেডিসিনে পড়বেন, আর ল্যাবরেটরি মেডিসিন বলেন, ফিজিওথেরাপি বলেন, রেডিওলজি বলেন, এই 3টা যেহেতু ঢাকা এসটিআতে আছে, আর অন্যান্য মানে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে শুধুমাত্র ল্যাবরেটরি মেডিসিন আছে, আর হচ্ছে ফুড সেফটি আছে, আর রাজশাহী আইএসটিতে ফিজিওথেরাপি আছে আর ল্যাবরেটরি আছে, এই দুইটা আছে। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট নিয়ে আমি যদি এই কথা বলি, আর ল্যাব যেহেতু আপনি ল্যাবরেটরি মেডিসিনের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি বলবো এখানে দুইটা বিষয় আপনার সব জানা থাকা প্রয়োজন। এখানে আমি বলি যে ইনস্টিটিউট দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা আর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী। দুইটা কিন্তু আলাদা ইউনিভার্সিটির আন্ডারে। যেমন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা আর হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, এই দুটো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনের আন্ডারে। এবং আমাদের পরীক্ষাগুলো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হয়, যে ইয়ার চেঞ্জের পরীক্ষাগুলো সব ঢাকা ইউনিভার্সিটিতে হয়। বুঝতে পারছি? আর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী, এটাতে অ্যাকচুয়ালি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। বুঝতে পারছি? দুলন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে জানাবেন, আমি আপনার কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আর চান্সের সম্ভাবনা বেশি যদি বলি তুলনামূলক, আহ, মানে যেহেতু একটু সেশন জটের বিষয় থাকে, রাজশাহী সেটা তুলনামূলক একটু সেশন জটটা বেশি, দ্যাটস ওয়াই ওখানে অ্যাপ্লাই কম পড়ে। আর চান্স পাওয়ার বিষয়টা মূলত নির্ভর করে হচ্ছে কোথায় অ্যাপ্লাই বেশি পড়ে। তো আমি বলবো ঢাকায় সেটা অ্যাপ্লাই বেশি পড়ে, কারণ এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, ল্যাব ফেসিলিটি প্লাস হচ্ছে হল ফেসিলিটি, বিভিন্ন ধরনের আবাসিক জন্য কোনো সমস্যা নেই, তারপর নিরাপত্তার দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু ঢাকা আইএসটি বেস্ট। এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাইটা বেশি পড়ে, প্রতিযোগিতা ঢাকা আইএসটিতে বেশি হয়। বুঝতে পারছি? তো আমি বলবো তুলনামূলক রাজশাহী আইএসটিতে চান্স পাওয়া সহজ, তারপরে আইপিএইচ, তারপরে ঢাকা আইএসটি। তুলনামূলক মার্ক বেশি লাগে অবশ্যই ঢাকা আইএসটিতে। বুঝতে পারছি, কারণ এখানে সুযোগ সুবিধা সব দিক দিয়ে, আবাসিক ব্যবস্থা সব থেকে বেশি। কারণ আপনি যদি একটু বাইরে থাকতে যান তাহলে কিন্তু আপনার অলমোস্ট ঢাকাতে লিভিং কস্ট হবে আপনার অলমোস্ট 12 থেকে 15 হাজার। আর আপনি হলে থাকলে আপনি মাসে 4-5 হাজার টাকা দিয়েও চলতে পারবেন, কারণ এখানে থাকা ফ্রি, কারেন্ট বিল ফ্রি, আপনার সব কিছু ফ্রি, শুধু খাওয়ার খরচটা। আর হলে তো খাওয়ার ব্যবস্থা আছে। মেয়েদের ক্ষেত্রে তো ঢাকা আইসিতে 30 টাকা দিয়ে তারা দুপুরে খাবার খায়, 30 টাকা দিয়ে রাতের খাবার খায়। আর ছেলেরা হচ্ছে 35 টাকা দিয়ে হচ্ছে দুপুরে খাবার খায়, রাতে খাবার 35 টাকা দিয়ে খায়। মানে 60-70 টাকায় আপনি 2 বেলা খাবার খাইতে পারতেছেন হলে। বুঝতে পারছেন? আশা করি দুলন আপু আমার কোশ্চেনটা, আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পারছি। এরপরে মারিয়া জাহান আপু বলছে, ভাইয়া আপনি কোন আইসিতে আছেন? আমি ঢাকা আইসিতে ল্যাবরেটরি মেডিসিনে বিএসসি করতেছি, 22-23 সেশন। আইপিএস এ ল্যাবে জেনারেলের জন্য কাটমার্ক কত ছিল, জানা থাকলে জানাবেন প্লিজ। আচ্ছা, কাটমার্ক রিলেটেড যত কোশ্চেন আছে
আমি অবশ্যই জানাবো। আচ্ছা শাকিল, একটু বের করতো কাটমার্কটা। আমি এই ইনফরমেশনটা আমার কাছে আসার সাথে সাথে আমি জানিয়ে দিচ্ছি। তাসফিয়া তাসমি কোশ্চেন করছে, ভাইয়া ঢাকা আইসিটিতে গত বছর ফিজিওথেরাপিতে কাটমার্ক কত ছিল? আমি একটা কথা ক্লিয়ার করি, ঢাকা আইসিটিতে ল্যাবরেটরি মেডিসিন আর ফিজিওথেরাপি এই দুটোতে মার্ক একটু বেশি লাগে, কারণ এই দুটো হচ্ছে একটু মোস্ট পপুলার ডিপার্টমেন্ট, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটাতে কাটমার্ক 175 প্লাস, মানে 175 প্লাস, বুঝতে পারছি? জিপিএ মার্ক সহ, আমি জিপিএ মার্ক সহ বলতেছি। এভাবে আর কোশ্চেন যদি হার্ড হার্ড হয় সেক্ষেত্রে ওয়েটিং থেকে আবার 170 বা 172 73 যারা চান্স পায় তারাও পাওয়া যায়, বুঝতে পারছি? কোশ্চেন যদি হার্ড হয় আরো কম মার্কেও চান্স হবে। তার মানে কাট মার্ক ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। বিগত সালে যে কোশ্চেনটা হয়েছে তার আগের বার যেগুলো কোশ্চেন হয়েছে তাদের সম্পূর্ণ পার্থক্য আছে। তো আমি একটা বলতেছি, 2023-24 সেশনে যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে কোশ্চেনটা তুলনামূলক সহজই হয়। তো সেখানে ঢাকা আইসটিতে ফিজিওথেরাপিতে অলমোস্ট 176 প্লাস মার্ক লাগছে। তারপর ল্যাবরেটরি মেডিসিনেও সেম 175 প্লাস লাগছে। রেডিওলজিতে মানে 169 68 এরকম লাগছে আর কি। আশা করি বুঝাইতে পারছি, ধারণা দিতে পারছি। এরপর হাসিন বলছে, ভাইয়া আমি তো ঢাকা আইসটিতে ডিপ্লোমাতে আছি, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে হাসিন, অবশ্যই দেখা করবো। আমার রুম নাম্বার হচ্ছে 404। আমার নাম অপূর্ব, বিএসসি 12 ব্যাচের স্টুডেন্ট। তুমি আমার 404-এর রুমে আসতে পারো, সমস্যা নেই। হলে আছি, আমি হলে থাকি। ইভেন আমি লাইভটা করতেছি হল থেকেই। আর কারো কোশ্চেন আছে? এনিওয়ান? ফিল ফ্রি টু আস্ক মি এভরিথিং, ফিল ফ্রি। সবার কোশ্চেন অ্যান্সার দিব, যা যা জানার ইচ্ছা আছে। আর ডিপার্টমেন্ট সঙ্গে তো বলছি, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফুড সেফটি। কারো কোশ্চেনে যদি অ্যান্সার দিতে না পারি কাইন্ডলি মাইন্ড করবেন না, আবার কোশ্চেন করবেন, আমার চোখে যদি পড়ে আমি অবশ্যই অ্যান্সার দিব। আচ্ছা, দুলন আপু বলছে ডিপ্লোমা শেষ যারা করছে তাদের অ্যাডমিশন বিএসসি কোশ্চেন কি আলাদা হয়? হ্যাঁ। আর আরেকটা আপু আমি এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে জেনারেলদের জন্য আর হচ্ছে বিএসসি, সরি, যারা ডিপ্লোমা কমপ্লিট করে তাদের আলাদা কোশ্চেন। তবে ইংলিশ আর সাধারণ জ্ঞান এই দুইটা কোশ্চেন সবার সেম। আর ডিপার্টমেন্টাল কোশ্চেন যেগুলো হয়, যেমন আপনি যেহেতু বিএসসি কমপ্লিট করছেন, আপনার জন্য পড়তে হবে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি। আর যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করছে তাদের পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ক্লিয়ার? আর ডিপ্লোমা হোল্ডার যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইনশাল্লাহ সামনে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমরা ক্লাস আনবো ইনশাল্লাহ। ঠিক আছে? আজকে কোশ্চেন দেখাচ্ছি জেনারেলদের জন্য, নেক্সট লাইভে হয়তো ডিপ্লোমাদের দেখাবো। ইন ফিউচার আমরা আরো লাইভ করবো, যদি আপনারা চান আমরা আরো লাইভ করবো। আর অবশ্যই জানাবেন আমাদের লাইভ সেশনটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল বা কতটুকু ইনফরমেটিভ ছিল, সবকিছু জানাতে পারেন আমাদেরকে। ঠিক আছে? যদি আপনাদের উপকারে আসে আমাদের লাইভ, আমরা অবশ্যই আপনাদেরকে উপকার করবো। ঠিক আছে? আর কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যা জানতে চান আমরা সেখানেও আমার অ্যাডমিন যারা আছি আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেবো, এই অ্যাডমিশন রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড যা যা জানা লাগে। ঠিক আছে? আমরা অনেকক্ষণ যাবত কানেক্টেড আছি, অনেক হয়তো বোর হয়ে গেছে, তাই না? একটা বোরিং লাইফ ছিল, তাই না? শেষ করে দিব আমি, আজকে লাইভ সেশনটা আমি এখানে শেষ করে দিব। আর যদি কারো কিছু জানার থাকে জানতে পারেন। যেমন এই যে আমরা এখানে আজকে আপনাদের এই ক্লাসের জন্য, মানে আমাদের কিন্তু অনেকটা ভালো একটা শ্রম দেওয়া লাগছে। এই যে এতগুলা স্লাইড দেখতেছেন সবগুলা বানানো লাগছে, এই যে স্লাইডগুলা সব বানানো লাগছে, একটা একটা কোশ্চেন করে লিখতে হয়েছে। তারপর অ্যানিমেশন ডিজাইন, আপনাদের সুবিধার্থে যা যা লাগে আমরা সব করতে রাজি আছি ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, দুলন আপু আবার বলছে ক্লাস কি পেইড নাকি আনপেইড নেক্সট? অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমরা অবশ্যই ধারণা দেবো, তবে অবশ্যই আমরা ফ্রি ক্লাসও রাখবো, পেইড ব্যাচও রাখবো ইনশাল্লাহ। যদি নেক্সট টাইম আপনাদের সাপোর্ট থাকে বা আপনারা চান আমরা পেইড ব্যাচও রাখবো, লাইভে সরি আমাদের এই গ্রুপে অবশ্যই ক্লাস নেব। সেই সাথে আমরা পেইড ব্যাচও রাখবো, যেমন বিগত সালে আমাদের এক্সাম ব্যাচ ছিল, যেখানে অনেক স্টুডেন্ট আমাদের সাথে ছিল, অনেক ক্যান্ডিডেট ছিল। তো এইবারও থাকবে ইনশাল্লাহ। ডিপ্লোমা হোল্ডার বা জেনারেল সবার জন্য আমাদের এক্সাম ব্যাচ থাকবে এবার। আপনারা বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করবেন, যেন আমরা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি, যেন আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারি, এটা আমাদের মোটিভেশন হিসেবে কাজ করবে।
থ্যাংক ইউ তাসফিয়া, তাসমি, ইনফরমেটিভ লাইভ বলছো, থ্যাংক ইউ। তোমাদের এইসব কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করবে নেক্সট টাইম আরো ভালো ভালো একটা লাইভ সেশন করার জন্য। আর কিছু জানার আছে? জানা কিছু না থাকলে আমরা আজকে লাইভ সেশনটা এখানেই শেষ করবো। আমরা আজকে লাইভ সেশনটা এখানেই শেষ করবো, আর কিছু জানা থাকলে বলতে পারো। শেষ করে দেবো? আগে না, আগে দেবেন কিছু বলে আমি শেষ করে দেবো। ধন্যবাদ যারা আজকে আমাদের এই লম্বা লাইভ সেশনে যারা যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমাদের ফার্স্ট লাইভ ছিল। ইন ফিউচার অবশ্যই আমরা আরো লাইভ সেশন রাখবো যদি আপনারা চান। আপনারা যদি চান আপনাদের জন্য আমরা সবকিছু করব। লাইভ বলেন বা আরো প্রিপারেশন রিলেটেড আরো লাইভ বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা কি ধরনের কোশ্চেন করতে হবে, যেমন আজকে যারা লাইভে ছিলেন তারা অবশ্যই অ্যাটলিস্ট এতটুকু আইডিয়া পাইছেন যে কি কি কিভাবে পড়তে হবে, অ্যাটলিস্ট কি কি টপিক বেশি বেশি পড়তে হবে এটা ধারণা পাবেন। তাসফিয়া তাসমি বলছে হ্যাঁ ডিপ্লোমা অ্যান্ড বিএসসি দের ক্লাস কি একসাথে হয় না, মানে ডিপ্লোমা বিএসসি কোশ্চেনটা আমি বুঝতে পারি নাই, তো আমি আমি ভেঙে বলতেছি। যারা ডিপ্লোমা করে মানে সরি যারা ডিপ্লোমাতে ভর্তি হয় তাদের আলাদা ক্লাস, যারা বিএসসি করে তাদের আলাদা ক্লাস। একাডেমিক ক্লাস হচ্ছে আলাদা আলাদা হয়, মানে যারা হচ্ছে ডিপ্লোমা শেষ করে আসে আর যারা জেনারেল থেকে বিএসসি তে চান্স পায় ভর্তি হয় তাদের একসাথে ক্লাস হবে। বুঝে আশা করি বুঝতে পারছি বিষয়টা। তাসমিয়া তাসফিয়া তাসমি, ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু জানার আছে? জানা থাকলে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ সামনে আরো লাইভ সেশন আসবে, যেন আপনাদের জন্য যেন আরো ভালো কিছু করতে পারি। দোয়া রাখবেন আমাদের জন্য, ঠিক আছে? এখানে আমরা লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম।